নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। বিয়ের জন্য বাসা থেকে অনেক চাপ প্রয়োগ করছিল। ওই নাকি যাচ্ছি আরবরও বহু অজুহাত দিয়ে বিয়ে ভেঙেছি 20-20 অফিসে বসে কাজ করছিলাম। এমন সময় হঠাৎ বাসা থেকে আম্মুর কল আসে। আমি কল রিসিভ করতে ওপাশ থেকে, তুই তাড়াতাড়ি বাসায় আয় বাবা, অফিসের কাজ নিয়ে ব্যস্ত আছি, এখন আসবো কি করে? সেটা তোর আব্বু দেখবে, তুই বাসায় আয়। হঠাৎ বাসায় কেন? কোনো সমস্যা হয়েছে? বেশি কথা না বলে দ্রুত বাসায় আয়। বলেই ফোনটা কেটে দিয়ে ম্যানেজারকে বলে অফিস থেকে বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে। রাস্তায় প্রচুর চিন্তা হচ্ছিল, হঠাৎ এভাবে বাসায় ডাকা নিয়ে আম্মুর কোনো বিপদ আপদ হলো না তো? গাড়ি থেকে নেমে সোজা আম্মুর কাছে চলে গেলাম আর বললাম, এবার বলো কিসের জন্য বাসায় আসতে বলেছো? তুই আগে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। আমি ওর কথা বলালাম না, কথা বাড়িয়ে কোনো লাভ হবে না, উল্টো ধমক খেতে হবে। ফ্রেশ হয়ে নিচে আসতে দেখলাম আম্মু রেডি হয়ে বসে আছে। বিষয়টা দেখে অনেক অবাক হলাম, বুঝলাম না এ সময় আম্মু রেডি হয়ে বসে আছে কেন। আম্মুর কাছে এগিয়ে বললাম, এবার তো বলো কি হয়েছে, অফিস থেকে ডেকে এনেছো কেন? তোকে নিয়ে আমার বান্ধবী রুবিনার বাসায় যাব, যা গাড়ি বের কর। কেন? গাড়ি বের করতে বলেছি। গাড়ি বের করাই আছে। আমি বাসা থেকে বেরিয়ে গাড়ির দিকে যেতে লাগলাম। আম্মু এসে গাড়ি ধরে বসলো। আমি আর কথা বাড়ানোর চেষ্টা না করে চুপচাপ গাড়ি চালানো শুরু করলাম। আমাদের বাসা থেকে রুবিন আন্টির বাসা বেশি দূরেও না, আবার কাছেও না, যেতে প্রায় ঘন্টাখানেক লাগে। রাস্তায় আম্মুর সাথে টুকটাক কথা বলতে বলতে আন্টির বাসায় চলে এলাম। আম্মু গাড়ি থেকে নেমে আমাকেও সাথে নিয়ে বাসায় প্রবেশ করেন। বাসায় ঢুকতে হঠাৎ রুবিনা আন্টি এসে আম্মুকে জড়িয়ে ধরেন। দুজনে কৌশল বিনিময় করেন। কেমন আছিস? আসতে কোনো অসুবিধা হয়নি তো? এমন একটা খুশির দিনে ভালো না থেকে উপায় আছে? তুই ভালো আছিস? ভালো আছি। তা তোর ছেলে কই? দেখছি না তো। এই তো আমার ছেলে। বলেই হাত দিয়ে আমাকে দেখিয়ে দিলেন। আমিও ভদ্রতার সুযোগ বললাম, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ভালো। তুমি কেমন আছো বাবা? জামাই বাবাজি তো দেখি ভালোই বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। রুবিন আন্টির মুখে জামাই শব্দটা শুনে অনেক লজ্জা পেয়ে গেলাম। উনি জামাই কেন বলে এটা ভেবে অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার এই তো কথা। তখনই রুবিন আন্টি বললেন, এখানে দাঁড়িয়ে আনি থেকে ভেতরে আয়। রুবিন আন্টি আম্মুকে সাথে করে ভেতর নিয়ে গেলেন আর আমি ওখানে একটা সোফায় গিয়ে বসে পড়লাম। চোখ দিয়ে চারদিকে পর্যবেক্ষণ করতে লাগলাম, মনে হচ্ছে আজ কোনো অনুষ্ঠান আছে। বাসায় আমরা ছাড়াও প্রচুর মেহমান এসেছে, অথচ বাসার বাইরে দেখে বোঝার কোনো উপায় নাই যে এই বাসায় আজ একটা অনুষ্ঠান হবে। বড় আজব ব্যাপার। আম্মু আমার কাছে এগিয়ে এলো হাতে একটা পাঞ্জাবি নিয়ে। উপরে আয় তো, বাবা আমার সাথে। বলেই হাত ধরে টানতে টানতে একটা রুমে নিয়ে গেলেন। আমার বিষয়টা মোটেই সুবিধার লাগছিল না। আম্মু এখানে নিয়ে এলে কেন? শর্ট করে এই পাঞ্জাবিটা পর। আমি কেন পরবো? আর এটা তো মনে হয় বিয়ের পাঞ্জাবি। আজ তোর বিয়ে, তাই পড়তে হবে। কি? আমার বিয়ে? কি বলছিস সব? আজ তোর বিয়ে আমার বান্ধবীর মেয়ের সাথে। কি? পিচ্চি মেয়ের সাথে আমার বিয়ে? তো আমার থেকে কত ছোট। তো কি হয়েছে, চুপচাপ পাঞ্জাবিটা পরে নিচে চলে আয়। না না, এই বিয়ে আমি করতে পারবো না। দেখ বাবা, এমন করিস না। আমি রুমিনাকে কথা দিয়েছি তোর সাথে ইভার বিয়ে দেব। ইভাকে এই এলাকার কিছু বখাটে ছেলে ইদানিং খুব বিরক্ত করছে, তাই আমি অনেক ভেবেচিন্তে তোর সাথে ইভার বিয়ে ঠিক করেছি, কারণ মেয়েটাকে আমার অনেক ভালো লাগে। প্লিজ বাবা, তুই বিয়েতে রাজি হয়ে যা আমার জন্য। আম্মু ইভা তোমার থেকে বয়সে অনেক ছোট। তাছাড়া কি, তুই কি কাউকে ভালোবাসিস? হ্যাঁ না, বিষয়টা এমন না। তাহলে কেন? আমি এখন বিয়ে করতে চাই না, প্লিজ আম্মু। দেখ বাবা, আমার তো বয়স হয়েছে, কতদিনই বা বাঁচবো। আমার ইচ্ছে পূর্ণরূপ করার জন্য তুই এই বিয়েটা কর। আমি বুঝতে পারলাম রাজি না হলে আম্মু খুব কষ্ট পাবে। আম্মুর ইচ্ছের জন্য ফাইনালি নিজেকে কোরবানি করা ছাড়া আর কোনো রাস্তা নেই। আম্মুর সাথে আর কোনো কথা না বাড়িয়ে বিয়েতে রাজি হয়ে গেলাম। কি আর করার, অবশেষে বিয়েটা হয়ে গেল। ইভাকে গাড়ি ঘরে নিয়ে আসার সময় অনেক কান্না করছিল, কোনোভাবে ওকে শান্ত করতে পারছিলাম না। পারবো বা ইভা কি করে? মেয়েটা আমার চেয়ে গুণে 10 বছরের ছোট হবে, মাত্র এসএসসি পাস করেছে। গাড়িতে বসে থাকায় দোষকর হয়ে গেল মেয়েটার কান্না শুনতে শুনতে। তার চেয়ে ভালো আপনাদের সাথে পরিচিত হয়ে নেই। আমি কামরুল ইসলাম ইথান, বাবা মায়ের একমাত্র সন্তান। লেখাপড়া শেষ করে আব্বুর অফিস দেখাশোনা করি। আমার বিয়ে করা বউ আমার পাশেই গাড়িতে বসে কান্না করছে। এটা দেখে ওর জন্য খুব মায়া হচ্ছিল। ইভা আমার থেকে বয়স অনেক ছোট, তাই বিয়ে করতে রাজি হচ্ছিলাম না। গাড়ি আমাদের বাসার সামনে এসে দাঁড়ালো। আম্মু বরণ ডালা সাজিয়ে ইভাকে বরণ করে নিল।
রাত তখন 12টা বাজে। আমি বাসর ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। কি করে রুমে ঢুকবো, আমার যে ভীষণ লজ্জা লাগছে। কিছুক্ষণ পর আম্মুর ভয়ে লাজ লজ্জার মাথা খেয়ে বাসর ঘরে প্রবেশ করলাম। ইভা মাঝ খাটে লম্বা একটা ঘোমটা টেনে বসে আছে। আমি রুমে ঢুকতেই ইভা খাট থেকে নেমে এসে পা ছুঁয়ে সালাম করলো। আমি ওকে দাঁড় করিয়ে ঘোমটা সরালাম। বাহ, ইভাকে তো অনেক সুন্দর লাগছে, একদম পিচ্চি পরীর মতো। মেয়েটাকে আগেও দেখেছি, তবে আজকেও না জানি অন্যরকম সুন্দর লাগছে। অনেক রাত হয়েছে, তুমি এখনো লেগে আছো কেন? আপনার আসার অপেক্ষায় ছিলাম। যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। ইভা চুপচাপ বিছানায় একধারে শুয়ে পড়ল। আমিও ইভার পাশে শুয়ে আছি। আজ কেমন যেন লাগছে। গতকাল রুমে একা ছিলাম, এখন পাশে পিচ্ছি অর্ধাঙ্গিনী শুয়ে আছে। হঠাৎ ইভা বলে ওঠে, আমার ঘুম আসছে না। তোমার ঘুম না এলে আমি কি করব? এদিকে আসেন, আপনাকে জড়িয়ে ধরবো। পিচ্ছিটার মুখে এমন কথা শুনবো ভাবতেই পারছি না। জোরে ধরতে হবে না? আপনাকে জড়িয়ে ধরতে না দিলে আমি কিন্তু চিৎকার করব আর আম্মুকে ডেকে বলবো আপনি আমায় মেরেছেন। তার কথাবার্তা শুনে অনেক অবাক হলাম। চুপ করে ভাবতে লাগলাম, আমার সাথে কি সব হচ্ছে? ইভাকে আমায় ভয় দেখানোর জন্য চেষ্টা করছে নাকি আম্মুর কথা বলে? তখনই ইভা আবার বলে, কি হলো, কিছু বলছেন না যে? কি বলবো? থাক, কিছু বলতে হবে না। আমার অনেক ঘুম পাচ্ছে, আসেন না আমরা ঘুমিয়ে পড়ি। তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমাও, আমাকে বিরক্ত করছো কেন? বললাম না আমার ঘুম আসছে না, তাই তো বলছি আপনাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আমিও তো বললাম আমায় জড়িয়ে ধরতে হবে না। আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করব, এই বলে দিলাম। যা ইচ্ছে করো, আমার কি তাতে? আম্মু, আম্মু। ইভার কিছু বলার আগে আমি গিয়ে ইভার মুখ চেপে ধরলাম। আরে কি করছো কি? আম্মুকে এত রাতে রাখছো কেন? আমি আম্মুকে ডেকে বলবো আপনি আমায় বকেছেন আর মেরেছেনও। আমি আমার তো কিছুই করিনি। বানিয়ে বানিয়ে বলবো। আমি ইভাকে কিছু বলতে যাবো তার আগে রুমের বাইরে থেকে আম্মু বলতে লাগলো, কি হয়েছে বৌমা, এইভাবে চিৎকার করছো কেন? শেষ, আমি শেষ। মনে হয় ইভার চিৎকার আম্মু শুনে ফেলেছে। আমার কণ্ঠ শুনে ইভা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে আম্মুকে জড়িয়ে ধরল আর কান্না করতে করতে লাগলো। তা দেখে আম্মু বলল, কি হয়েছে বৌমা, কান্না করছো কেন? আম্মু, উনি না খুব পচা। ওনাকে বলেছি আমার ঘুম আসছে না, ভয় করছে। উনি বলেন আমার সাথে নাকি ঘুমাবে না আর অনেক বকেছেন। ইথান, ইভা যা বলছে তা কি সত্যি? না আসলে ইভা এখন তোর বিয়ে করা বউ, বাহিরে কোনো মেয়ে না। ইভার ভালো মন্দ, ইচ্ছে অনিচ্ছে সবকিছুর সাথেই তোকে মানিয়ে নিতে হবে। আর কখনো যদি তোর নামে ইভা বিচার দেয় তবে বুঝবি ঝাঁটা পিটা কাকে বলে। আম্মুর কথা শুনে চুপ করে গেলাম, কারণ পরিস্থিতি আমার অনুকূলে না। আমার নীরবতা দেখে আম্মু ইভাকে বলে, যা মামুনি, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। আর ও যদি তোমার কথা না শুনে তাহলে আমায় বলবা, দেখবে আমি শুধু ওর কি অবস্থা করি। আচ্ছা আম্মু। আম্মু চলে গেল আর ইভা দরজা বন্ধ করে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি হলো, শুনতে পাননি আম্মু কি বলে গেল? আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। কি আর করার, আর কোনো উপায় না পেয়ে পিচ্চিটার সাথে শুয়ে পড়লাম। আমি আর বালিশে শুয়ে আছি, হঠাৎ আমার বউ এসে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আরে কি করছো সব? ওই কি করছি? আজব, কি করছো মা? তুমি তোমার বালিশ রেখে আমার বুকে শুয়ে আছো কেন, তা আবার জড়িয়ে ধরে? না ধরলে আমার ঘুম আসে না, তাই আপনাকে জড়িয়ে ধরেছি। তোমার বাসায় কিভাবে ঘুমোতে? কিভাবে আর আম্মুকে জড়িয়ে ধরে ঘুমাতাম? এসব এখানে চলবে না, ছাড়ো আমাকে, নিজের বালিশে গিয়ে ঘুমাও। আরে কি হয়েছে, কাঁদছো কেন? আপনি একটা বদ, আপনি অনেক পচা। আপনি আমায় ধমক দিয়ে কথা বলেন কেন? জানেন না আমাকে কেউ ধমক দিলে আমি ভয় পাই? ওরে বোন, কান্না থামাও, না হলে আম্মা আবার চলে আসবে। এখন আবার কি হয়েছে, কান্না করছো কেন? আপনি আমায় বোন বললেন কেন? আমি না আপনার বউ হই? বউকে কেউ বোন বলে? আমি আম্মুর কাছে বলবো আপনি আমায় বোন বলেছেন। এবার কথা শুনে বুঝলাম ওরে যেমন তেমন পিচ্ছি দেখা যায় তেমন কিছুই না। মোটে এসে পিচ্ছি না, বড্ড ইতরে পাকা। আল্লাহ, কি ঝামেলাপূর্ণ পরিস্থিতিতে ফেললে আমাকে। বিয়ের জন্য আমার কপালে এমন পিচ্ছি একটা মেয়ে রাখলে। আমাকে এসে বলো না প্লিজ, আমি তো তোমার সাথে মজা করছিলাম। আর কখনো বোন বলবো না প্লিজ। আমাকে যে পরিমাণ আমি ভয় পাই তা বলে বোঝাতে পারবো না। হাতের কাছে যা পাই তাই দিয়ে মারতে শুরু করে। বুঝতেই চায় না যে আমি বড্ড বড় হয়েছি। আম্মু এখনো সেই ছোটবেলার মতো শাসন করে। কিছু বলবো না, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি সব মানতে রাজি। আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে দিতে হবে, আর সকালে ঘুম থেকে উঠেও যেন দেখতে পাই আপনার বুকের উপর শুয়ে আছি। আচ্ছা, তোমার যেভাবে ইচ্ছা ঘুমিও, তবু আমাকে কিছু বলো না। বলবো না, আসুন আমরা ঘুমিয়ে পড়ি। বলেই ইভা আমাকে আবার আগের মতো জড়িয়ে ধরে বুকের উপর শুয়ে পড়লো।
আমি চুপচাপ অসহায় ভাব নিয়ে বিছানায় নামমাত্র শুয়ে পড়লাম। তখনই ইভা বলে ওঠে। আপনি আমায় জড়িয়ে ধরেন না কেন? অবশেষে বাধ্য হয়ে ইভাকে জড়িয়ে ধরলাম। এই পিচ্ছি মেয়েকে বিশ্বাস নেই, কথার আসলে হয়তো আবারও আম্মুকে কান্না করতে করতে ডাক শুরু করবে। ইভা আমার উপর একটা পা তুলে জড়িয়ে ধরে শুয়ে আছে, মনে হচ্ছে আমি ওর কোলবালিশ। কেমন যেন লাগছিল, ঘুম আসছিল না, অনেক বিরক্তিকর লাগছিল। তবু কিছু বলতে পারছিলাম না আম্মুর ভয়ে। কখন যে চোখ বুজে এলো মনে নেই। হঠাৎ ইভার কণ্ঠ কানে ভেসে এলো। কি হলো, আপনি কি ঘুমিয়ে গেছেন? না, কিছু বলবে? অনেক রাত হয়েছে, এখনো জেগে আছো কেন? ঘুম আসে না তো। তো আমায় কি করতে হবে? আমার রাতে ঘুম না এলে আম্মু মাথায় হাত বুলিয়ে দিত, আপনি আমার মাথায় হাত বুলিয়ে দেন না। এর এমন কথাবার্তা শুনে রাগের সাথে হাসিও পাচ্ছিল। এটা নিয়ে আমি কিভাবে সংসার করব? আমি এসব পারবো না, আমার অনেক ঘুম পাচ্ছে। আমি কি আম্মুকে ডাক দিব? ধুর, কি এক ঝামেলা পড়লাম। বাধ্য হয়ে ইভার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলাম। ইভা আমায় জড়িয়ে ধরেই শুয়ে পড়ল। ড্রিম লাইটের আলোয় ইভাকে ঘুমন্ত পরীর মতো লাগছিল। ইভাকে দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ ঘুমের মাঝে একটা মেয়ের কান্নার আওয়াজ পেলাম। ঘুমের মাঝে কান্না শুনতে খুব বিরক্তিকর লাগছিল। চোখ খুলে তাকিয়ে খোঁজ শুরু করলাম কান্নার শব্দ কোথা থেকে আসছে। চারদিক দেখে বিছানায় চোখ যেতে অবাক হয়ে গেলাম। ইভা বাচ্চাদের মতো বসে বসে কাঁদছে। আরে, এখন আবার কি হলো? কাঁদছো কেন? চুপ করে আছো কেন? কি হয়েছে বলবে তো? সে কান্নার গতি বাড়িয়ে দিয়েছে। তোর কান্নার কারণে আমার খুব ভয় হচ্ছিল আম্বুরা এসে পড়ে আবার। আরে বাবা, কাঁদছো কেন? কি হয়েছে বলো আমায়। পচা আস্ত পথ, আপনি আমায় আপনার বুকের উপর থেকে সরিয়ে দিলেন কেন? ও আচ্ছা, এই ব্যাপার। ঘুমের মাঝে হয়তো সরিয়ে ফেলেছি, এই জন্য কান্না করতে হবে কেন? সরিয়ে দিবেন? আপনাকে না আমি রাতে বলে ঘুমিয়েছি সকালে উঠে যেন আপনার বুকের উপর নিজেকে পাই, মনে নেই কথাটা? ঘুমের মাঝে হয়ে গেছে, আমার কি দোষ? কিছু করার নেই না? এখন আবার আমায় জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেন। এর কথা শুনে খুবই রাগ হচ্ছিল, কিন্তু কিছুই বলতে পারছিলাম না। আমাকে ভয়ের অনেক কারণ। আমাদের বাসার ঝাঁটা, আমি পারবো না ঘুম পাড়াই দিতে। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। আমি কিন্তু কান্না করব আর আম্মুকে ডেকে বলবো আপনি আমায় বকেছেন। কি এক ঝামেলায় পড়লাম আমি। কথা কথা শুধু কান্না করবে আর আম্মুকে ডাক দেবো। আর ভাল লাগছে না এবার। আমার ভয় দেখাচ্ছে, তাই বাধ্য হয়ে জড়িয়ে ধরে আবার শুয়ে পড়লাম। বুকের বাঁ পাশটা খুব ভারী লাগছিল, কারণ সে বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। খুব বিরক্ত লাগছিল ওকে। আমার মাথায় হাত বুলিয়ে দেন না, তাহলে তাড়াতাড়ি ঘুম চলে আসবে। এত কিছু পারবো না, ঘুমালে ঘুমো, নাহলে আমাকে ছাড়ো। তো, হ্যাঁ, এত রাত আর আম্মুকে ডাকতে হবে না, আমি হাত বুলাই দিচ্ছি। কি করবো, আম্মুকে তো আমি ভীষণ ভয় পাই, এই বাধ্য হয়ে ওর কথা মেনে নিলাম। তাতে আম্মুর হাত থেকে রক্ষা পাওয়া দায় হয়ে যেত। ওর মাথায় মিনিট পাঁচেক হাত বুলিয়ে দিতে ঘুমের দেশে চলে গেল। আমার ঘুম চোখে ছিল, তাই আমিও তার সঙ্গী হলাম। সকালে ঘুম ভাঙে দরজায় ঢোকার শব্দে খেয়াল করলাম আমার বউ আমার শক্ত করে জড়িয়ে ধরে আছে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু আরো শক্ত করে জড়িয়ে ধরছিল। তখনই আম্মুর কণ্ঠ ভেসে আসে। ইথান, তোদের কি এখনো ঘুম ভাঙেনি? আম্মু, আমি উঠে গেছি, কিন্তু ইভা এখনো ওঠেনি। দুজনে তাড়াতাড়ি উঠে পড়, ইভাদের বাসা থেকে মেহমান এসেছে, তোদের নিয়ে যাবে। আচ্ছা উঠছি, তুমি যাও। আম্মু চলে গেল। কোথায় যেন আমি পড়েছি। 500 রাত নাকি পৃথিবীর সবচেয়ে ছোট রাত। ঘড়ির দিকে তাকিয়ে লজ্জা পেলাম, কারণ বেলা অনেক হয়েছে। আমি আমার বউকে ডাকতে শুরু করলাম। কি হলো, তো সকাল সকাল ডাকছেন কেন? বেলা অনেক হয়েছে, এখন ওঠো, তোমাদের বাসা থেকে মেহমান এসেছে। আচ্ছা, আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, তারপরে আমি উঠে যাচ্ছি। বলেই আমার বউ আমাকে ছেড়ে দিল। আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে দেখি বউ বিছানা গোছাচ্ছে। বিছানা ঠিক করে বউ ফ্রেশ হতে চলে আমি আমার বউয়ের বাহির হওয়ার অপেক্ষায় রইলাম। কিছুক্ষণ পর সে ফ্রেশ হয়ে এলো। দুজনে নিচে গেলাম। নিচে গিয়ে লক্ষ্য করলাম ইভাদের বাসা থেকে অনেক মানুষ এসেছে। ভদ্রতার সূচক এগিয়ে গিয়ে মেহমানদের সাথে ভালো মন্দ টুকটাক কথাবার্তা বলতে লাগলাম। মেহমানদের সাথে কথাবার্তা শেষ করে সকালে একসাথে নাস্তা করতে বসলাম। সকলে রান্নার খুব প্রশংসা করলো, কারণ আম্মুর রান্নার হাত ভীষণ ভালো। নাস্তা করে রুমে ফিরে গেলাম আর বিছানায় গা এলিয়ে দিলাম। আজকে সকালটা ভিন্ন, অন্যরকম লাগছে সবকিছু। মনের মাঝে একটা আনন্দদায়ক অনুভূতি কাজ করছে, তবে কারণটা অজানা। হঠাৎ ইভা রুমে চলে গেল, হাতে খাবারের প্লেট। এসে আমার পাশে গা ঘেঁষে বসে পড়ল আর বলল, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খাইয়ে দেন।
সকাল সকাল আকাশ থেকে পড়লাম। বলে কি এ মেয়ে, নিজের হাত থাকতে আমাকে বলে খাইয়ে দিতে। অদ্ভুত তো, তোমাকে আমি কেন খাইয়ে দিব? আমি হাতে খেতে পারি না, তাই আপনাকে বলছি আমাকে খাইয়ে দিতে। বউ আমার বলে কি নিজের হাতে খেতে পারে না, অথচ এসএসসি পরীক্ষা দিয়ে দিল। ওর তো পিএসসি দেওয়ার কথা। তাহলে আমি খাইয়ে দিতে পারবো না, আম্মুর কাছে যাও। কাছে পাঠিয়েছে, বলেছে খাইয়ে দিতে। আমার এসব ভালো লাগতেছে না, তুমি নিজের হাতে খেয়ে নাও প্লিজ। না আমি খাবো না, আমাকে খাইয়ে দেন। আরে কি ঝামেলাপূর্ণ পরিস্থিতিতে আমাকে ফেললো। যে মেয়ে নিজের হাতে খেতেও পারে না তাকে আমার কপালে বউ হিসেবে দিল। এই মেয়েকে সাথে নিয়ে সংসার নামক গল্প সাজাবো কি করে? বাধ্য হয়ে ইভাকে খাইয়ে দিতে লাগলাম, নয়তো দেখা গেল আমার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে বিচার দেওয়া শুরু করবে। আমি চুপচাপ আমার বুকে খাওয়াতে লাগলাম। তার খাওয়া শেষ হয়ে গেলে আমি ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে নিলাম, আর সে প্লেট নিয়ে চলে গেল। বিছানায় গিয়ে বসে রইলাম, ভাবতে লাগলাম জীবন কতই না অদ্ভুত। বিয়ে করেছে কই বউয়ের হাতে সেবা যত্ন পাবো, তা না উল্টো আমাকেই তার সেবা যত্ন করতে হবে মনে হচ্ছে। খেয়াল করলাম ইভা আবার এসেছে। আপনি বসে আছেন কেন? রেডি হবেন কখন? আমি তো কোথাও যাবো না, তাহলে রেডি হবো কেন? আমাদের বাসায় যাবেন না? না, তোমার ইচ্ছে হলে তুমি যাও। আম্মু দুজনকেই যেতে বলেছে, আর আমাদের বাসা থেকে মেহমান যারা এসেছে তারা আমাদের নিয়ে যেতে এসেছে। আরে বাবা বলছি তো আমি যাবো না, যাও তো এখান থেকে, বিরক্ত করো না। ইভা ধমকে চুপচাপ হয়ে গেল, আর কোনো বিরক্ত করলো না। আমি ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলাম, নিউজ ফিডে ঘোরাঘুরি করছি। তখনই আম্মু রুমে এসে উপস্থিত হলো, পেছনে সেও ছিল। আম্মু রাগান্বিত একটা চেহারা করে বলল, তুই নাকি ইভাদের বাসায় যাবি না? না আমি যাব না। ইভাদের বাসা থেকে মেহমান আসছে তোদের নিতে, আর তুই কিনা বলছিস যাবি না? বললাম তো আমি ইভাদের বাসায় যাব না, তুমি ইভাকে মেহমানদের সাথে পাঠিয়ে দাও। বললেই তো হবে না, তোকেও যেতে হবে। দ্রুত রেডি হয়ে নে। আমি যাব না, কতবার বলবো? না গেলে আজ থেকে বাসায় তোর খাবার বন্ধ। আম্মুর কথা শুনে খুব হাসি পেলাম। পকেটে টাকা থাকলে এই শহরে খাবারের কোনো অভাব হয় না, এটা হয়তো আম্মু জানে না। আমি কোনো মতে হাসি চেপে রেখে বললাম, বন্ধ করে দাও, আমি বাইরে খেয়ে নেব। টাকা থাকলে তো খাবি। বলে আমার প্যান্টের পকেট থেকে মানি ব্যাগ নিয়ে চলে গেল। এ যেন এক অবাক করা দৃশ্য। বুঝতে পারলাম ইভার সাথে না গিয়ে আমার কোনো উপায় নাই। আম্মু এটা কিন্তু অন্যায়। তো এবার বল, ইভাদের বাসায় যাবি কি না? ধুর, কি এক ঝামেলা পড়লাম। না গেলে আম্মুর জন্য বাসায় শান্তি পাবো না, আর গেলে পিচ্চির জন্য শান্তি পাবো না। সে এক মুশকিলে পড়লাম। বাধ্য হয়ে ইভার সাথে যেতে রাজি হলাম। আম্মু আমার মানি ব্যাগ ফেরত দিয়ে রেডি হতে বলে চলে গেল। আমি চুপ করে বিছানায় বসে ভাবতে লাগলাম, এই ঝামেলা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে কি? ঠিক তখনই আমার বউ বলে ওঠে, আপনার জামা কাপড় কি কি নিব? সেটা আমি দেখছি, তুমি গিয়ে রেডি হয়ে নাও। আচ্ছা। বলেই ইভা খুশি মনে মুচকে হাসি দিয়ে চলে গেল। আমিও বিছানা থেকে উঠে কি নিয়ে যায় ভেবে সব চিন্তা করে গুছিয়ে রেডি হয়ে নিলাম। তখনই ইভা হাতে করে একটা শাড়ি নিয়ে রুমে ঢুকলো, আর দরজা বন্ধ করে পরনে থাকা শাড়িটা ধীরে ধীরে খুলতে লাগলো। এটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। তার কি বুদ্ধি শুদ্ধি সব বিলোপ হয়ে গেছে নাকি? মাথায় গোবর ছাড়া আর কিছু নাই। এটা ভেবেই হতাশ হয়ে গেলাম, লজ্জায় চোখ বন্ধ করে ঘুরে দাঁড়ালাম। কি করছি সব? শাড়ি পরছি দেখছেন না? দেখছি তা, এখানে আমার সামনে শাড়ি পরছো কেন? অন্য রুমে গিয়ে শাড়ি পরতে পারলে না? এখানে পরলে সমস্যা কি? আপনি তো আমার স্বামী। তাই বলে লজ্জা শরম কিচ্ছু নাই? স্বামীর সামনে আবার কিসের লজ্জা? বুঝতেই পারছি না, ইভা কি আমাকে লজ্জা দেওয়ার চেষ্টা করছে নাকি ওরই লজ্জা শরম কম? মনে হয় মাথা হ্যাং হয়ে গেছে, কাজ করছে না কিছুই। আচ্ছা বাদ দাও, সবাই মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে, তুমি দ্রুত শাড়ি পরে নাও। সে আর কথা বাড়ায়নি, চুপচাপ শাড়ি পরতে লাগলো, আর আমি অন্যদিকে ঘুরে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর সে আমাকে ডাক দিল। এই যে আমার শাড়ির কুচিটা একটু ধরবেন? আমি ধরবো কেন? আসলে শাড়িটা অনেক বড়, আর অনেক দিন ধরে শাড়ি পরি না তো, তাই একটু সমস্যা হচ্ছে। না না, আমি এসব পারবো না। প্লিজ একটু ধরেন না, আর কিছুই করতে হবে না। ইভার কথা শুনে হঠাৎ কেন যেন খুব মায়া হলো, তাই চোখ খুলে ওর দিকে তাকালাম। ঠিক করে শাড়িটাও পরতে পারে না। এগিয়ে গেলাম, আমার হাতে শাড়ির কুচিটা ধরিয়ে দিলাম। কুচি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম, আর সে আস্তে ধীরে শাড়ি পরতে লাগলো। শাড়ি পরতে এত যুদ্ধ করতে হয় তাকে না দেখলে বুঝতামই না। তার শাড়ি পরা হয়ে গেল, আমাকে কুচিটা ঠিক করে দিতে বলল। আমি পারবো না। কেন? এতে আমার কেমন জানি লাগছে। কুচিটা বুঝে দেন না, সবাই আমাদের অপেক্ষায় বসে আছে, প্লিজ। সে এমন মায়াবী ভাবে বললো যে না করতে পারলাম না। না করলেও সে বুঝতে চাইবে না, সেটা আমি জানি। শাড়ির কুচি ঠিক করছি, হঠাৎ আর চোখে তার পেটের দিকে নজর গেল।
শাড়ি পরলে সব মেয়েরই পেটের কিছুটা অংশ বের হয়ে থাকবে স্বাভাবিক, যদি না ঢেকে রাখে। আমি তার হাজবেন্ড, আমার সামনে এখনো সে ঢাকতে পারেনি, যেহেতু আমিই শাড়িটা পরাচ্ছিলাম। সে আমার দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে গেছে আমার কাণ্ড দেখে। আমি আর বিড়ম্বনা না করে শাড়ির কুচি ঠিক করে দিলাম। তার লজ্জা মাখা চেহারা দেখে আমি লজ্জিত হয়ে পড়লাম। হয়ে গেছে, চলো নিচে যাওয়া যাক। চলেন। দুজনের ব্যাগ নিয়ে নিচে চলে গেলাম। ইভাদের বাসায় মেহমান আমাদের অপেক্ষায় বসেই ছিল। একটা লোক এসে আমার হাত থেকে দুজনের ব্যাগ নিয়ে চলে গেল। তখন আম্মুকে বললাম, আচ্ছা আম্মু তাহলে আসি। আর ওখানে গিয়ে ইভার সব কথা শুনবি। মামুনি, ও যদি তোমার কথা না শুনে তাহলে আমাকে কল করে জানাবে, কেমন? আচ্ছা আম্মু। যাওয়ার সময় আর কিছু শিখিয়ে দিতে পারলে না? তুই চুপ কর, যা ইভাকে নিয়ে গাড়িতে গিয়ে বস। যাচ্ছি। ইভাকে নিয়ে একটা গাড়িতে উঠে বসলাম। সে আমার হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা এলিয়ে দিল। এটা দেখেই বিরক্ত হয়ে গেলাম। তখনই ইভাকে নিয়ে একটা গাড়িতে উঠে বসলাম। ইভা আমার হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা এলিয়ে দিল। এটা দেখে বিরক্ত হয়ে গেলাম, কিন্তু আমার ভয়ে কিছু বলতে পারছিলাম না। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করছে, আমি ইভার সাথে পেছনের সিটে বসে আছি। ইভা এখনো কাঁধে মাথা এলিয়ে বসে আছে, কিন্তু কেন যেন ইভাকে কাঁধ থেকে সরাতে ইচ্ছে করছে না। আমি চুপচাপ গাড়িতে বসে রই। নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে গেল গাড়ি। এরই মাঝে ইভারও ঘুম ভেঙে গেছে। এবং গাড়ি থেকে নেমে পড়লাম। তখনই বাসা থেকে কিছু লোক এসে বাসার ভেতরে নিয়ে যেত। ইভার সাথে বাসার ভেতরে ঢুকতে ইভার মানে শাশুড়ি মা এগিয়ে এলো আর বলে, বাবা কেমন আছো? তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? জি না, আসতে কোনো সমস্যা হয়নি আন্টি। কি আন্টি, এখন তুমি আম্মু বলে ডাকবে কেমন? আচ্ছা এবার জামাইকে নিয়ে তোর রুমে যা, অনেক রাস্তা জার্নি করে এসেছে, যা দুজনে একটু আরাম করো গিয়ে। আচ্ছা আম্মু, এই যে শুনছেন, আসেন আমার সাথে। এই যে শুনছেন, ওইটা ওয়াশরুম, যান গিয়ে ফ্রেশ হয়ে আসেন। বলেই ফ্রেশ হতে চলে গেলাম। অনেক ক্লান্ত লাগছে, মনে হচ্ছে একটু ঘুম হলে মন্দ হবে না। ফ্রেশ হয়ে রুমে এসেই বউকে ফ্রেশ হতে পাঠিয়ে দিলাম আর আমি বিছানায় বসে পড়লাম। আম্মুকে কল করে জানিয়ে দিলাম আমরা এসে গেছি। রুমে একা বসে আছি, বউ এখনো ফ্রেশ হচ্ছে। এমন সময় কিছু মেয়ে রুমে আসলো, হয়তো ইভার কাজিন নয়তো বা ফ্রেন্ড হবে। রুমে প্রবেশ করে একটা মেয়ে বলে ওঠে, দোলা ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা? জি আমিও ভালো। ওদের সাথে টুকটাক কথা বলছিলাম বললে ভুল হবে, প্রশ্নের উত্তর দিতে লাগলাম। খেয়াল করলাম ওদের মাঝে একটা মেয়ে পলকবিহীন আমার দিকে তাকিয়ে আছে। খুব লজ্জা সহিত বিরক্ত লাগছিল। কিছু বলতেও পারছিলাম না, সহ্য করতে পারছিলাম না। সবার সাথে কথা বলছি আর হাসাহাসি করছি। এমন সময় ইভা ওয়াশরুম থেকে বের হয়ে এলো। আমাকে ওদের সাথে কথা বলতে দেখে এগিয়ে এলো আর বলল, তোরা এখানে কখন আসলি? একটু আগে। ও ও কি, তুলা ভাইয়ের সাথে কি আমাদের পরিচয় করিয়ে দিবি না? সরি, মনেই ছিল না। আয় ওনার সাথে তোদের পরিচয় করিয়ে দেই। এ হলো নুসরাত আর এ হলো ঝুমুর। হাই। হাই বলে মেয়েটা হাত বাড়িয়ে দিল। আমি যখনই হাত মেলাতে যাব তখনই বউ আমাকে থামিয়ে দিয়ে বলে উঠল, হ্যান্ডশিপ পরে হবে, এখন তোরা যা। আমরা এখন জার্নি করে ক্লান্ত, একটু বিশ্রাম করব। সব মেয়েরা রুম থেকে বিদায় হতেই বউ গিয়ে রুমের দরজা বন্ধ করে দিল আর আমার সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। আপনি ওদের সাথে এত হেসে হেসে কথা বলছিলেন কেন? ওরাই তো এসে কথা বলছিল, আমি তো শুধু উত্তর দিচ্ছিলাম। মানলাম, তাই বলে ওরা হাত মেলাতে চাইলেই হাত মেলাতে হবে? মেয়েটা নিজে থেকে হাত বাড়িয়েছে, হাত না মিলালে কেমন দেখায় না? না, হাত মিলানোর কোনো দরকার নেই। কে হয় ও আপনার? আমি বুঝতেই পারছি না, একটা ছোট বিষয় নিয়ে এত জেরা কেন করছে সে? আমি কি অন্য জেল খেলার আসামি? এমন কি অপরাধ করছি? শুধু হাতই তো বাড়িয়ে দিয়েছি, সামান্য একটা বিষয় নিয়ে এত রাগ কেন করছে? সে কিছু বলতে যাবে এমন সময় হঠাৎ করে বাইরে থেকে কে যেন দরজায় টোকা দিতে লাগলো। সে নিজের রাগ বিসর্জন দিয়ে হাসি মুখে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখলাম একটা মেয়ে নাস্তা হাতে দাঁড়িয়ে আছে। ইভা নাস্তার প্লেটটা হাতে নিয়ে দরজা বন্ধ করে আমার পাশে এসে বসে পড়ল আর বলল, কে নিনামু পাঠিয়েছে। আমিও আর কথা বাড়াইনি, চুপচাপ খাওয়া শুরু করে দিলাম। হঠাৎ ইভার কথা মনে পড়ল। আমি একাই খেয়ে যাচ্ছি, সেও তো সেই কখন আমার সাথে খেয়েছিল। ইভারও নিশ্চয়ই খুব ক্ষুধা পাইছে। সে পলকহীনভাবে এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে, তা দেখে বললাম, বসে আছো কেন? তুমি খাবে না? একাই তো সব খেয়ে ফেললেন, আমায় খাওয়ার কথা বলেছেন কি? আসলে মনে ছিল না, সরি। বাকিটুকু তুমি খেয়ে নাও, আমার পেট ভরে গেছে। আমি হাতে খেতে পারবো না, আমায় খাইয়ে দেয়। খাইয়ে দেওয়ার কথা আমার কাছে নতুন কিছু নাই, এর আগেও শুনেছি। মানুষ বড় হলে বুদ্ধি পারে, আর এর মনে হয় মিথ্যা কথা হচ্ছে, নয়তো এর বুদ্ধি এখনো বাড়েনি। কেন?
বড় তো আর কম হওনি, এখনো নিজের হাতে খেতে পারো না? খাইয়ে দিবেন কিনা বলেন। হ্যাঁ দিচ্ছি। ইভাকে খাইয়ে দিতে লাগলাম, নাহলে আম্মুর কাছে হয়তো বানিয়ে বানিয়ে মিথ্যা বিচার দেওয়া শুরু করবে। খাওয়া শেষে সে প্লেট নিয়ে চলে গেল। আমি ওয়াশরুম থেকে হাত ধুয়ে রুমে এসে দেখি সে এসে হাজির। দুজনে রুমে বসে গল্প করতে লাগলাম। সে তার রুমের সবকিছুর বিস্তারিত বর্ণনা করতে শুরু করলো। তার সাথে বসে কথা বলতে ভালোই লাগছিল। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। একটা মেয়ে এসে আমাদের দুজনকে নিচে যেতে বলে গেল। তার সাথে নিচে চলে এলাম। সারা টেবিল বিভিন্ন রকমের খাবারের আইটেম দিয়ে সাজানো। লোকে হয়তো তাই বলে শ্বশুর বাড়ি রসের হাড়ি। মনে হচ্ছে সব খাবার আমার জন্য রেডি করেছে। নতুন জামাই বলে কথা। টেবিলের কাছে যেতেই শাশুড়ি মা বলে ওঠে, বাবা এদিকে এসো, এখানে বসো। আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। শাশুড়ি মা এক এক করে সব রকমের খাবার দিতে লাগলো। কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারছি না। অন্যদিকে শাশুড়ি মা আমার দিকে প্লেট বাড়িয়ে ফেলেছে। এত খাবার খাবো কি করে? না খেলেও আবার খারাপ দেখায়। পড়লাম একটা মুশকিলে। আমি খাওয়া শুরু করেছি, তখনই আমার বউ বলে ওঠে, সব খাবার তো ওনাকে দিয়ে দিলে আমি খাবো কি? নতুন জামাই ওকে খেতে দে, তুই পরে খেয়ে নিস, খাবার তো শেষ হয়ে যাচ্ছে না। খাবো না, আমি গেলাম, সব খাবার ওনাকে দাও। বলেই সে গাল ফুলিয়ে উঠে চলে গেল। তার রাগ দেখে আমি বাঁচি না। কথায় আছে ছোট মরিচে ঝাল বেশি, এটাই হয়তো তার প্রমাণ। এটা কি হলেন আম্মু? ছোট একটা বিষয় নিয়ে ওকে রাগিয়ে দিলেন। তুমি কিছু মনে করো না বাবা, ও এমনই। তোমার খাওয়া হলে কিছু খাবার ওর নিয়ে ওর রুমে যেও, দেখবে রাগ এমনিতেই ভেঙে যাবে। আচ্ছা। আগে তুমি খেয়ে যাও। আমি একটা যুদ্ধ জয় করলাম সবগুলো খাবার খেয়ে। হাত ধুয়ে বউয়ের জন্য কিছু খাবার প্লেটে করে নিয়ে রুমে গেলাম। সে বিছানায় শুয়ে আছে, যা দেখে বুঝতে বাকি রইল না সে এখনো রেগে আছে। তখনই খাবারের প্লেটটা নিয়ে তার পাশে গিয়ে বসলাম। সে আমাকে দেখেও না দেখার ভান করে শুয়ে রইল। তা দেখে আমি বললাম, রাগ করে খাবার না খেয়ে চলে এলে কেন? সে চুপ করে আছে। কিছু একটা তো বলবে নাকি? চুপ করে আছো কেন? চলে যান খাবার নিয়ে, আমি খাবো না। এত রাগ করার কি আছে? তোমার আম্মু তোমার সাথে মজা করছিল, আর রাগ করে থাকতে হবে না। হ্যাঁ? তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি। খাবো না আমি। তার রাগ দেখে আর বাঁচি না। এত রাগ কারোর সাথে থাকলে সংসার করা যায় নাকি? খাবার নিয়ে এসেছি, এটা দেখেই তো রাগ ভেঙে যাওয়ার কথা, তা না? এখনো জেদ নিয়ে বসে আছে। এখন কিন্তু আমার রাগ হচ্ছে। তো এখন আমি কি করব? চুপচাপ খেয়ে নাও। একটা বদ, অনেক পচা। আপনি শুধু আমায় ধমক দেন। আমি বাসায় গিয়ে আম্মুর কাছে বিচার দিব। কি এক মুশকিলে পড়লাম, কিছু বলাও যায় না। একটু উঁচু কণ্ঠে কথা বলা যায় না। ভয় পায় আবার সারাক্ষণ আম্মুর কাছে বিচার দিব, আম্মুর কাছে বিচার দিব। এ যেন এক মহা মুশকিল। সরি, আমার ভুল হয়ে গেছে। এমন আর কখনোই হবে না। এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। না, খাবো না আমি। আপনি জানেন না, কেউ আমায় ধমক দিলে আমি ভয় পাই। সরি, আর কখনো ধমক দিব না। এবার খাবার খেয়ে নাও প্লিজ। আর কখনো ধমক দিবেন না, প্রমিস করেন? আচ্ছা প্রমিস তো। এবার খেয়ে নাও লক্ষ্মী মেয়ের মতো। খাবো, তবে একটা শর্ত আছে। কি এক প্যারার মাঝে আটকে গেলাম। এখান থেকে বাঁচার কোনো উপায় মনে হয় নাই। এই মেয়ের আবদার পূরণ করতে করতে আমি মনে হয় মরেই যাব। কি শর্ত? বিকেলে ঘুরতে নিয়ে যেতে হবে আমাকে নিয়ে। আচ্ছা যাব, এখন খেয়ে নাও। আচ্ছা, এখন আমায় খাইয়ে দেন। বলেই ছোট বাচ্চাদের মতো আমার সামনে এসে বসে পড়ি। আমি ভালো করে জানি খাইয়ে না দিলে খাবে না, বরং রাগ আরো বেড়ে যাবে। আমি খাইয়ে দিতে শুরু করলাম। সে চুপচাপ খেয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে আমার দিকে মায়াবী নজর দিচ্ছে। তার খাওয়া হয়ে গেলে খাবার প্লেট নিয়ে চলে গেল। আমিও ওয়াশরুম থেকে হাত ধুয়ে রুমে এলাম। এখানে আসার পর থেকে একটু বিশ্রাম করতে পারিনি, খুব ক্লান্ত লাগছিল। বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ক্লান্ত থাকায় চোখে ঘুম আসতে সময় লাগেনি। কখন ঘুমিয়ে পড়েছে মনে নেই। হঠাৎ করে ঘুম ভেঙে গেল কারো ডাকে। তাকিয়ে দেখি সে আমার সামনে বসে আছে। ঘড়ি দেখলাম বিকাল হয়ে গেছে। তা দেখে ঘুম চোখে বললাম, এখন আবার ডাকছো কেন? শর্তের কথা ভুলে গেছেন? শর্ত? কি শর্ত? আপনি না বলেছিলেন বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাবেন? আর একটু ঘুমাও, তারপর নিয়ে যাব। সে আমার কোনো কথা শুনলো না, আমাকে ঠেলতে ঠেলতে বলতে লাগলো, অনেক ঘুমিয়েছেন, আর না, এখন আমায় নিয়ে ঘুরতে যেতে হবে। উঠেন বলছি। বুঝতে পারলাম এখন না উঠলে আর হবে না। এখন যতই চেষ্টা করি না কেন, তার জন্য আর ঘুমাতে পারবো না। বাধ্য হয়ে উঠে পড়লাম। তখন সে বলে ওঠে, আমি গিয়ে রেডি হয়ে আসি, আর হ্যাঁ, আপনিও ফ্রেশ হয়ে রেডি হয়ে নেবেন। আচ্ছা তুমি যাও। বলেই ফ্রেশ হতে চলে গেলাম, কারণ তার সাথে কথা বলে কোনো লাভ হতো না। শেষমেশ তার জেদের কাছে হার মারতেই হবে। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি সে বিছানায় বসে আছে রেডি হয়ে। আমিও কথা না বাড়িয়ে অন্য একটা শার্ট পরে নিলাম। তখন সে বলে,
আপনার রেডি হওয়া শেষ হয়ে থাকলে চলেন, যাওয়া যাক। চলো যাই। তাকে সাথে করে নিয়ে শাশুড়ি মাকে বলে বাইরে চলে এলাম। রিক্সার জন্য অপেক্ষা করছি আর তাকে আর চোখে দেখছি। একটা রিক্সা চালককে ডাক দিয়ে তাকে বললাম, এখন বলো কোথায় যেতে চাও? এইদিকে একটা পার্ক আছে, চলেন ওখানে যাই। আচ্ছা চলো। দুজনে রিক্সায় উঠে বসলাম। বউ আজকে একটা নীল শাড়ি পরেছে, অসম্ভব সুন্দর লাগছে নীল শাড়িতে। তাকে সুন্দর, সে সুন্দরী তো বটেই, তার উপর নীল শাড়ি, মনে হয় একটা পরীর সাথে বসে আছে। তার সাথে বিয়ের পর থেকে কখনোই ভালো করে খেয়াল করে দেখিনি। আজ দেখলাম আমার বউটা কত সুন্দরী। তার সৌন্দর্য দেখে যে কেউ পাগল হয়ে যাবে, যাকে বলে ভয়াবহ সুন্দর। তাকে বউ হিসেবে মেনে নিতে পারছিলাম না, তার কারণ সে আমার থেকে গুণে 10 বছরের ছোট। তার উপর এখনো বড়দের মতো জ্ঞান বুদ্ধি হয়নি। রিক্সা চালক পার্কের সামনে চলে গেল। রিক্সা ভাড়া দিয়ে দুজনে পার্কে ঢুকে পড়লাম। তখনই সে বলে ওঠে, চলেন ওদিকে গিয়ে বসি। হ্যাঁ চলো। দুজনে সুন্দর একটা জায়গা দেখে বসে পড়লাম। দুজনে কিছুক্ষণ বসে গল্প করার পর বউ বায়না ধরে আইসক্রিম খাবে। কি আর করার, আইসক্রিম এনে না দিলে আবার রাগ করবে। বাধ্য হয়ে আইসক্রিম আনতে চলে গেলাম। আইসক্রিম নিয়ে এসে বললাম, নাও আইসক্রিম। একটা কেন, আপনি খাবেন না? না আমি খাবো না, তুমি খাও। সে আর কথা বলেনি, চুপ করে আইসক্রিম খাওয়া শুরু করে দিল। তার আইসক্রিম খাওয়া দেখে অনেক কষ্টে হাসি চেপে রাখলাম, কারণ ইভা ছোট বাচ্চাদের মতো করে খাচ্ছে। নাকে মুখে আইসক্রিম লেগে আছে, তা দেখে বললাম, তো ব্যস্ত হওয়ার কি আছে, আইসক্রিম সারা মুখেই লেগে যাচ্ছে। সমস্যা নাই, দুজনে পরিষ্কার করে নিব। আমি তার দিকে প্রশ্নকারী চোখে তাকিয়ে রইলাম। তখন বউ বলে, আপনি অনেক বুদ্ধি, কিছুই বোঝেন না, দাঁড়ান দেখাচ্ছি। বলেই আমার শার্টের কলার ধরে টেনে খুব কাছে নিয়ে নিল। হ্যালো বন্ধুরা, আপনাদের কথা মতো নায়িকার ভয়েস চেঞ্জ করা হয়েছে। এখন থেকে তামিমের ভয়েসের সাথে নয়নিকার ভয়েসের গল্প আসবে। আন্টির বিচি মেয়ে যখন বউ, এই গল্পটি একটু চেঞ্জ করে অন্যরকম বানানো হবে। তারা একটা কথা জিজ্ঞেস করি। তারা কেমন যেন শান্ত হয়ে গেল। আস্তে আস্তে সমুদ্রের পাশেই শুয়ে পড়ল। সমুদ্রের দিকে ঘুরেই ছিল, চোখে চোখ রেখে বলল, কি? তুমি এত বাচ্চা কেন? এত বাচ্চা বাচ্চা কথা কেন তোমার? ওটিও না, আমি বাচ্চা না। সমুদ্রের যেন আরো ঘোর লেগে গেল। তারার গাল টেনে বলল, এত মুগ্ধতা কেন তোমার মাঝে? মাঝে মধ্যে এতটা বাচ্চা হয়ে যাও, আবার মাঝে মধ্যে এমন বিহেভিয়ার করো যেন তুমি আমার চেয়ে কত বড়। এরকম প্রাপ্ত বয়স্কদের মতো হয়ে যাও। তারা অবুঝ মনে তাকিয়ে রইল। সমুদ্রের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে বোঝার চেষ্টা করছে। সমুদ্র আবারও হালকা হেসে বলতে লাগে, সত্যি বলতে তোমার সব রূপেই তোমাকে নতুন করে আবিষ্কার করি, অদ্ভুত ভালো লাগে। জানো তুমি এটা? তারা কিছু বুঝলো না, তবুও না বোধক মাথা নাড়ালো। হেসে ফেললো সমুদ্র, আবারও বলতে শুরু করলো, তোমার বাচ্চা বাচ্চা রূপে তোমার মাত্রাতিরিক্ত কিউট লাগে। নরম নরম গালগুলো ফুলে যায়, এই হালকা গোলাপি রঙের ঠোঁটটা উল্টে যায়, ইস একদম বুকে। আস্তে আস্তে গাল গরম হতে শুরু করলো তারার। লাল টুকটুকে হয়ে গেছে গালগুলো। সমুদ্রের মুখে প্রশংসা শুনে তার ভালো লাগার পাশাপাশি একরকম লজ্জা আরো সৃষ্টি হয়। কেমন যেন অজানা এক অনুভূতি বুঝতে পারলো সমুদ্র। লজ্জাটা আরেকটু বাড়িয়ে দিতেই বলল, আর তোমার মাঝে যখন বড়দের ভাবটা চলে আসে, তখন তোমার শাসন করার ধরনটার উপর প্রেমে পড়ে যায় লিটারেলি। তুমি যখন তোমার লম্বা চুলগুলো ছাড়তে থাকো, আমি দূর থেকে দাঁড়িয়ে দেখি, কাছে যেতে পারি না। এগুলো ছোঁয়ার এক তীব্র বাসনা জেগে ওঠে। জেগে ওঠেন না একটু বিয়ে গন্ধ নেওয়ার ধারণা। কি অদ্ভুত মায়া তোমার কাছে। তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে সমুদ্রের বাক্যগুলো কর্ণপাত করছে। সমুদ্রের কথাগুলোর মধ্যেও যে মায়া আছে, সেটার কি হবে? যার দ্বারা তারার নতুন এক অনুভূতি হচ্ছে মনের অজান্তেই। সেটা তারাকে কিছু বলতে না দেখে সমুদ্র ভ্রুকুচকে তাকিয়ে রইল, কারণ ওর মনে হচ্ছে তারার হয়তো খারাপ লাগছে। তারই ভুল, তারাকে এসব বলা উচিত হয়নি। তারার বয়সটাই বা কত? এইসব ভেবে সমুদ্র মন খারাপ করে বলে উঠল, কিছু বলছো না যে? আমার কথাগুলো কি তোমার খারাপ লাগছে? তাহলে আর বলবো না। তোমাকে আমি খুব ভালোবেসে আদরানি। এক শীতল হাওয়া বয়ে গেল তারার শরীরের মধ্য দিয়ে। সমুদ্রের দিকে গভীরভাবে তাকিয়ে আছে সে। সমুদ্রের কথাটা একদম মনটাকে শান্ত করে দিয়েছে কেমন। এই কথাটাতে এতটা মাদকতা, এই প্রথম সমুদ্র তাকে এই কথাটা বলল। নিজের অজান্তেই অস্ফুট স্বরে বলে উঠল তারা, আমিও আপনাকে খুব ভালোবাসি মিস্টার আহমদ। সমুদ্রের ঠোঁটে দেখা গেল মুচকি হাসি।
তারা বড় হয়ে যাচ্ছে। এভাবেই কথা বলতে বলতে একসময় সমুদ্রের বুকে শুয়ে পড়ল তারা। আস্তে আস্তে জ্বরটা কমে গেল সমুদ্রের। তারার মাঝে যে জাদু আছে, নয়তো জড়িয়ে ধরতেই জ্বর গায়েব। আচ্ছা দাদা, তোর মাকে তো কিছু বললে না, পরে 1 মাস হয়ে গেল। আমি চাই যেন ওরা আর আমাকে বিরক্ত না করুক। এই সম্পত্তির কথা বলাতেই শান্ত হয়ে বসে আছে। হ্যাঁ তা ঠিক, তোমার খুব কষ্ট হয় তাই না? তারা সমুদ্রের বুকে থুতনি ঠেকিয়ে মাথা উঁচু করে তাকালো। তারপর গাল ভরে হেসে বলল, কিসের কষ্ট? এই যে তোমার মা তোমাকে এত অত্যাচার করলো, তোমার বাবা চলে গেলে। তারা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আবারও একটা দীর্ঘশ্বাস। আস্তে আস্তে বলল, সত্যি বলতে কষ্ট হয়, আমার ভীষণ কষ্ট হয়। মা বাবার কথা মনে পড়ে খুব, বিশেষ করে রাতের বেলা। জানেন আপনি, আমার মা বাবা আমাকে দুপাশ থেকে জড়িয়ে ধরে ঘুমাতো, আর তারপর মা চলে গেল আর বাবার বুকে মাথা দিয়ে ঘুমাতাম আমি। কিন্তু নতুন মা আসার পর থেকে বাবাকে আর আমার সাথে থাকতে দেয়নি। মন খারাপ করো না। মন খারাপ আগে হতো, এখন হয় না। এখানে এসে একটা বাবা, একটা বোন আর একটা বন্ধু পেয়েছি তো। তারা সমুদ্রের বুকে মুখ গুজে বলল, আপনি কখন আমাকে ছেড়ে যাবেন না তো? সমুদ্র চোখ বন্ধ করে তারার মাথাটা ধরে বলল, কখনো না। তারা সমুদ্রের বুক থেকে মুখ তুলে সমুদ্রের মুখের দিকে তাকালো। চোখ খুলল সমুদ্র। তারা ছলছল চোখে তাকিয়ে বলল, মিস্টার আহমেদ, নতুন মায়ের মতো নতুন কেউ এলে কি আমায় বুকে নেবেন না? তারার গালে হাত বুলিয়ে সমুদ্র বলে উঠল, নতুন যে আসুক না কেন, আমার তারা সব সময় আমার বুকে থাকবে। তোমাকে কখনো হারাতে দিব না। আপনি ছাড়া যে কেউ নেই আমার। জানি আমি। এখন চুপ করে বুকে ঘুমাও তো। তুমি জানো না তোমার কান্না আমার সহ্য হয় না, কষ্ট হয় তো। তারা কিছু না বলে সমুদ্রের বুকে মাথা রাখলো। আবারও নাক টেনে বলল, আপনি শুধু আমার সাথে থাকবেন, বুঝলেন? পাগলি, তোমাকে ছেড়ে কোথায় যাবো বলো তো? তারা চুপ রইল। সমুদ্রকে ছাড়া কিছুই কল্পনা করতে পারে না সে। সমুদ্রের মাঝে নিজেকে আবিষ্কার করতে চায়। বারবার কেন যেন ভয় চেপে ধরে, সমুদ্রকে হারানোর ভয়। কেন হয় এমনটা? সমুদ্রকে ছাড়া যে সে থাকতে পারবে না। সমুদ্র গম্ভীর গলায় বলল, এবার থেকে তোমাকে একটু শক্ত হতে হবে তারা। সবকিছু জানতে হবে, শিখতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের গানের স্কুল খোলার স্বপ্ন পূরণ করতে হবে। জানেন আপনি? হ্যাঁ, মামি বলেছিল। এখন বলো, পূরণ করবে না স্বপ্ন? হ্যাঁ করব, আমার নয়, মায়ের স্বপ্ন এটা। আমাকে পূরণ করতে হবে মিস্টার আহমেদ। জীবনের প্রতিটা পদক্ষেপে তোমাকে আমার পাশে পাবে তারা। সব সময় তোমার পাশে থাকবো আমি। শুধু তুমি নিজেকে গড়ে তোলো। তবে একটা কথা মনে রেখো, কি? আহমেদ মেনশনের সম্মানটা রেখো। নিজের আত্মসম্মান বজায় রেখো। ধর্মের বলিদান কখনো দিবে না। সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা রাখবে। তারা মাথা নাড়িয়ে সায় দিল। তারার মুখটা উঁচু করে সমুদ্র জিজ্ঞাসা করলো, পারবে তো? পারবো। বেস্ট অফ লাক। তারা আবারও সমুদ্রের বুকে মুখ গুজে দিল। ঘুম ঘুম গলায় বলল, আগে ঘুমিয়ে নি, পরে। পাগলি একটা। রাত প্রায় 3টা। তারাকে নিজের বুকের ভিতর আটকে রেখে সমুদ্র বলতে লাগলো, আজকের মতো তো নিজেকে কন্ট্রোল করে নিলাম, কিন্তু আর কতদিন এভাবে নিজেকে কন্ট্রোল করে রাখবো আদরিনী? তোমার মায়াতে যে ডুবে আছি আমি। তোমাকে পেতে হলে তো আরো 3 বছর অপেক্ষা করতে হবে। আমার দ্বারা কি সম্ভব হবে? কি হতে চলেছে ভবিষ্যতে? তারা কি আদৌ নিজের স্বপ্ন সত্যি করে সমুদ্রের স্বামী হওয়ার অধিকার দিবে? সমুদ্রের অপেক্ষার প্রহর শেষ হয়ে কি তারা সায় মিলবে, নাকি বদলে যাবে সম্পর্ক, অথবা নতুন কোনো মানুষের আবির্ভাব যা বদলে দিবে দুটা জীবনের গল্প? প্রকৃতি তার চমৎকার প্রাকৃতিক দৃশ্যের সাথে মুগ্ধ করে, মানুষের চোখকে খুশি করে, প্রচুর ইতিবাচক আবেগ নিয়ে আসে। বছরের যে কোনো সময় প্রকৃতির সৌন্দর্য অনন্য। বসন্ত জাগ্রত করে বাঁচার আকাঙ্ক্ষা ও ভালোবাসা। কুড়ি ফুটেছে তুষারপাতের নিচে থেকে প্রথম ফুল ফুটেছে। ধীরে ধীরে গাছগুলো সবুজ পোশাকে সেজেছে। পাখির গান সর্বত্র শোনা যায় এবং ফুলের গাছ থেকে সুগন্ধ শোনা যায়। এই সমস্তই আনন্দ দেয়, অনুপ্রেরণা দেয়, নতুন ধারণা নিয়ে আসে, জীবনকে অর্থ দিয়ে পূর্ণ করে। এভাবেই কেটে গেল 3টা বসন্ত, 3টা বছর। 3 বছরে পাল্টেছে অনেক কিছুই। পাল্টেছে তারা রূপ সৌন্দর্য, কিন্তু পাল্টায়নি সমুদ্রের প্রতি ওর ভালোবাসা, যেটা শুধু বেড়েই চলছে দিনকে দিন। যে দেশে সে না জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই রে, ইচ্ছে করে তোরে নিয়ে যায়। গানটা শেষ করে চোখ জোড়া খুললো তারা।
পেটে থাকা সমুদ্রের হাতটাকে আরেকটু শক্ত ও করে ধরে মুচকি হেসে বলে ওঠে। আজ এত তাড়াতাড়ি চলে এলেন যে মিস্টার আহমেদ? সমুদ্র তারার কাঁধে থুতনি ঠেকিয়ে গান শুনছিল চোখ বন্ধ করে। সেই অবস্থাতেই বলল, না আসলে কি আর এত সুন্দর গলায় গানটা শুনতে পেতাম? গাল ভর্তি করে হাসলো তারা। সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, বসন্তের প্রথম দিন আজ, প্রথম ভোর। তাই তো নামাজটা পড়ে প্রকৃতির মায়া আটকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম মসজিদের বাইরে। বাহ, আজ জামায়াতের সাথে শেষ করলেন নামাজ? হ্যাঁ, তুমি ডাক না দিলে উঠতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ আমাকে জাগানোর জন্য। বন্ধুকে ধন্যবাদ দিতে হয় না। হাসলো সমুদ্র। তারাকে নিজের দিকে ঘুরিয়ে কপালে গভীর চুম্বনেকে বলল, আজকের দিনটা সুন্দর না? ভীষণ। হালকা শীত, কোকিলের ডাকের সাথে ভোরের মিষ্টি গন্ধ, সাথে শিশিরের টুকটাক ফোঁটা। ইস, কত মোহ লাগানো কুয়াশা। আকাশের দিকে তাকিয়ে বলছিল তারা। সমুদ্র তারার মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। আস্তে করে বলল, কত সুন্দর করে তুমি কথা বলো। এত মায়া কেন তোমার মাঝে? কারণ আপনার মাঝেও ভীষণ মায়া। তবুও তো মনটা গলে না আমার জন্য। তারা মুখ টিপে হাসলো। চোখ এড়ায় না সমুদ্রের। তারার নাক টেনে পড়ল, ছোট্ট তারা কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাই এখন বন্ধু থেকে বউ হওয়ার চেষ্টা করা উচিত না তার? তারা মুখ ভেঙচি কাটলো। রিল ধরে বলল, মোটেও না, বন্ধুই ঠিক আছি। সমুদ্র তারার কানের কাছে নিজের ঠোঁট লাগিয়ে বলল, তোমার মায়া যে বড্ড পোড়ায়। অপেক্ষার ফল মিষ্টি হয়, জানেন না? বলেই হেসে ফেললো তারা। সমুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, 3 বছর যাবৎ সেটাই করছি। ইস, বিয়ের সময় তো খুব বলেছিলেন বাবা নাকি 14 বছরের ছোট্ট মেয়ে আপনাকে আপনার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। যবে থেকে বাবা তোমায় এটা বলেছে তবে থেকে তুমি আমাকে এটা নিয়ে খেপাচ্ছ। না মানে বুঝলাম না আমি। তারা হো হো করে হাসতে লাগলো। সমুদ্রকে যখনই কথাটা বলে তখনই সমুদ্র মুখ ফুলায়। বেশ দেখতে লাগে তাকে। তারা যেন বারংবার ডুবে যায় তার মধ্যে। তারার হাসি দেখে সমুদ্র কোমর জড়িয়ে ধরল, গালে ঠোঁট লাগিয়ে বলল, আমি কি জানতাম যে এই বাচ্চা মেয়ের হাসির দিওয়ানা হব? আমি কি জানতাম যে এই বাচ্চার মায়ায় আটকে যাব? নাকি জানতাম যে আদরিনী তার আদরে পেঁচিয়ে ফেলবে আর নিজেকে আমার মনের মাঝে বসিয়ে ফেলবে, একদম আমার মনের রাজ্যের রানী হয়ে আমারই প্রাণ হয়ে যাবে, যাকে ছাড়া এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব অসম্ভব, যাকে ছাড়া এক মুহূর্ত থাকা আমার পক্ষে অসম্ভব। এমনকি ভাবতেও পারি না তোমাকে ছাড়া একটা দিন। না দেখে থাকবো কি করে? তারা বরাবরের মতোই সমুদ্রের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। সমুদ্র এরকম কথা প্রায়শই বলে। এক একদিন এক এক রকম কথা বলে, আর সব তারাকে নিয়ে। তারার মধ্যেই সীমাবদ্ধ সে। তারা মনে মনে ভাবে, ওনার কথাগুলো শুনলে নিজেকে আসলেই রানী মনে হয়। ওনার কাছে আমি সুন্দর, ওনার রাজ্যের রানী। আর কি চাই আমার? আগের তারাতে বাচ্চামো ছিল, সেই বাচ্চামো কিউটনেসে পাগল হয়েছিলাম। আর এই তারাতে তো মুগ্ধতা আছে, ভালোবাসা আছে চোখে। কিছুই পাল্টায়নি, পাল্টেছে শুধু তারার বয়সটা আর তারার হাইটটা। আমার তারা কিন্তু আমারই আছে, আমার কিউটের ডিব্বা তারা। হাসলো তারা। সমুদ্রের মাথার চুল ঝাঁকিয়ে বলল, আপনার চোখ জোড়া সুন্দর, আপনার কাছে আমি সুন্দর। আমার কাছে তুমি ব্যক্তিগত সুন্দর, তোমার রূপে নয়। তোমার গুণে অন্ধ আমি। রূপে তো আগেই মেরে ফেলেছ, এখন শুধু ঘায়ে মলম লাগানো বাকি। বুঝতে পেরে লাজুক হাসলো তারা। নিচের দিকে তাকিয়ে বলল, সূর্য উঠছে, চলুন না দেখি। সমুদ্র তারা থুতনিটা উঁচু করে আবারও চুমু খেলো কপালে। চোখ বন্ধ করে ফেললো তারা। যতবারই সমুদ্র তারার কপালে চুমু খায় ততবারই আলাদা একরকম ফিলিংস হয়, যেন এই প্রথম তাকে স্পর্শ করেছে। চুমুখে আকাশের দিকে তাকালো সমুদ্র। তারাও সেদিকে তাকালো। সূর্য উঠেছে, এক নতুন সূর্য। সমুদ্র তারার দিকে তাকিয়ে বলল, বসন্ত এসে গেছে। বাগানে হাঁটাহাঁটির পাশাপাশি গাছগুলোতে পানি দিচ্ছিল তারা, সাথে গুনগুন করছিল। মাথায় ঘোমটাটা ভালো করে টেনে গোলাপ ফুলগুলো ছুঁয়ে বলতে লাগলো, কেমন আছো তোমরা? এভাবে আরো অনেক কিছুই বলতে লাগলো, সাথে গাছগুলোকে ছুঁয়ে দিচ্ছে। হঠাৎ একটা হলুদ রঙের কাঠগোলাপ দেখে সেটাকে ছিঁড়ে নিল। মুচকি হেসে বলল, আজ বসন্ত উপলক্ষে এটা আমি মিস্টার আহমেদকে দিব। ভীষণ খুশি হবেন উনি। ভেবেই ফুলটার গন্ধ নিতে লাগলো। আচমকা কেউ পেছন থেকে কাঁধে হাত রাখতেই তারা ভাবলো এটা হয়তো সমুদ্র। তাই পেছনে ঘুরে ফুলটা এগিয়ে দিয়ে বলল, মিস্টার আহমেদ, এটা আপনার জন্য। ধন্যবাদ। মুখের হাসিটা মিলিয়ে গেল তারার। এই লোকটাকে তো সে চিনে না। তারা ভ্রু কুচকে বলল, এক্সকিউজ মি, কে আপনি?
আর এভাবে আমার ফুলটা নিলেন কিভাবে আপনি? তুমি তো বললে মিস্টার আহমেদ এটা আপনার জন্য। আপনি মিস্টার আহমেদ না, বুঝছেন? ফুলটা ফেরত দিন। লোকটা দিল না। তারার দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি রাজ আহমেদ। আপনি বুঝি আমাদের বাসায় বেড়াতে এসেছেন? যেন আকাশ থেকে পড়লো তারা, চোখ মুখ শক্ত হয়ে গেল, কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। রাজ নামটা যে ভুলবার নয়, কম কথা শুনতে হয়নি নামটার জন্য। তারাকে চুপ থাকতে দেখে হাতটা নামিয়ে নিল রাজ, তারার দিকে ঝুঁকে বলল, ইউ আর রিয়েলি ভেরি বিউটিফুল। তারা তাচ্ছিল্য হাসলো। রাজকে উদ্দেশ্য করে বলল, আপনি বুঝি এসবে বেশি গুরুত্ব দেন? হ্যাঁ, একদম। আমার এমন মেয়ে ছাড়া চলেই না। আর তোমার কথা বলি তো। বলেই চোখ টিপল রাজ। তারার রাজের চলে যাওয়ার কারণটা জানতে হতো, তাই কথাগুলো সহ্য করে তারা সামনের দিকে তাকিয়ে বলল, তো বিয়েও নিশ্চয়ই করেছেন? আরে না, বিদেশে ছিলাম এতদিন, একজনের সাথে লিভ টুগেদারে, আর 4 বছর পর ফিরলাম। এখানে অবশ্য একজন গায়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল, আমার এসব পছন্দ না, তাই পালিয়ে গেছিলাম। তারা পুরোটা এবার বুঝতে পারলো, বাঁকা হেসে বলল, আচ্ছা ভালো। কিন্তু তুমি কে বলো তো? আমাদের বাসায় এভাবে বাগানে কি করছো? পরিচয় কি আসে যায়? রাজ তারাকে ভালো করে পরখ করে হেসে বলল, সেটাই, পরিচয়টা বড় বিষয় না, সৌন্দর্যটাই বড় আসল। তারা কিছু না বলে আরেকটা কাঠগোলাপ ছিঁড়ে নিল। তারপর রাজের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভিতর ঢুকে পড়ল। পেছন পেছন রাজে এলো। তার জানতেই হবে এই মেয়েটার পরিচয়, যার রূপে পাগল হয়েছে সে। আজ অব্দি এমন মেয়ে দেখেনি সে। মনে মনে ভাবছে, নিজের বাড়িতেই এত ভালো প্রোডাক্ট আছে, জানলে কবেই বাড়িতে চলে আসতাম। রাজের ভাবনার মাঝে কেউ একজন বলে উঠল। দাঁড়াও। গলাটা চিনতে পেরে দাঁড়িয়ে পড়ল রাজ। ঢোক গিলে বাবাকে উদ্দেশ্য করে বলল, আসলে বাবা। শান্ত আহমেদ রাজকে বলতে দিলেন না, কড়া গলায় বললেন, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। তোর জন্য আমার সম্মানে আঘাত লেগেছে। তোর জন্য আমার বাড়ির দরজা একদম বন্ধ। রাজ শান্ত আহমেদকে বোঝানোর চেষ্টা করে বলল, বাবা, বোঝার চেষ্টা করো প্লিজ। আমি ওসব গ্রামের মেয়ে পছন্দ করি না, তোমাদের বুঝতে হবে বিষয়টা। আমাকে বোঝানোর চেষ্টা করিস না রাজ, তুই এই মুহূর্তে বের হয়ে যা আমার বাড়ি থেকে। বাবা, বাড়িটার আমারও অধিকার রয়েছে। শান্ত আহমেদ তাচ্ছিল্যের সাথে বললেন, যে নিজের বাবার সম্মান নষ্ট করে তার আবার কিসের অধিকার? রাজ মাথা নিচু করে ফেলল। এই মুহূর্তে বাবার কাছে ক্ষমা না চাইলে বাড়িতে ঠাঁই হবে না। বিদেশে গিয়ে সন টাকার বলি দিয়ে ফেলেছে, এবার ব্যবসার হাত না লাগালে খালি হাতেই থাকতে হবে। তাই মাথা না গরম করে শান্ত আহমেদের পা ছুঁয়ে বলল, বাবা, আমাকে মাফ করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুই বুঝলেও কি, সেই মেয়েটাকে তো কম কষ্ট দিসনি তুই। আমাকে ক্ষমা করো বাবা। কখনোই না, তুই আমার তারামাকে কষ্ট দিয়েছিস। বাবা প্লিজ। শান্ত আহমেদ মানতে নারাজ, আর রাজ পা ধরে বসে আছে। জেসিও ততক্ষণে রুম থেকে বেরিয়ে এসেছে। রাজকে এভাবে দেখে ভীষণ অবাক সে। হঠাৎ সমুদ্রের হাত ধরে সিঁড়ি দিয়ে নামতে নামতে তারা বলে উঠল, বাবা মাফ করে দাও ওনাকে। রাজকে ক্ষমা করে দেওয়ার কথা শুনে বেশ অবাক হলেন শান্ত আহমেদ, এমনকি সমুদ্র বেশ অবাক হলো। তারার কানের কাছে মুখ নিয়ে বলল, কি বলছো এসব? তারা সমুদ্রের দিকে তাকিয়ে হালকা হাসলো, তারপর এগিয়ে গেল রাজের দিকে। রাজ বুঝতে পারছে না যে সে কি বলবে। একে তো মেয়েটার পরিচয় জানে না, তার উপর মেয়েটা শান্ত আহমেদকে কেন ক্ষমা করতে বলছে। শান্ত আহমেদের মুখের উপর তো কেউ কথাও বলে না, এ মেয়ের সাহস হয় কিভাবে? রাজের ভাবনার মাঝে তারা বলে উঠল, আপনাকে তো ক্ষমা করা উচিত, সাথে একটা থ্যাংক ইউ পাও না আপনার? ভ্রু কুচকে গেল রাজের। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিসের থ্যাংক ইউ? আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন? তারা মুচকি এসে জবাব দিল, পালানোর জন্য। রাজ চোখ মুখ কুচকে বলল, হোয়াট? বাট আপনি আমাকে থ্যাংক ইউ বলছেন কেন? কি আপনি? তারা কিছু বলার আগে সমুদ্র রাজের সামনে দাঁড়িয়ে পড়ল। তারার হাত ধরে বলল, হ্যালো মিসেস তারা আহমেদ, আমার ওয়াইফ। তারা অবাক হয়ে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্রে যে আচমকা এটা করবে সেটাও ভাবতে পারেনি। এদিকে সমুদ্র তারার মনের অবস্থা বুঝতে পেরে ভাবছে, তুমি আমার বউ আর আমারই থাকবে। রাজের সামনে এটা না বললেও যদি রাজের সামনে এটা না বললেও যদি আমার তোমাকে কেড়ে নেয়, এত বড় রিস্ক আমি নিতে পারবো না।
দিকে রাজ বিস্ময় নিয়ে বলে উঠল, হোয়াট? সমুদ্র, তুই বিয়ে করেছিস? সমুদ্র কিছুটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। হ্যাঁ। হঠাৎ কেমন করে যেন রাজ সমুদ্রের দিকে তাকালো। ওর নজরে স্পষ্ট রাগ প্রকাশ পাচ্ছে। আসলে তারার মতো মেয়ে যে সমুদ্রের বউ, এটাও কিছুতেই মেনে নিতে পারছে না। রাজ পেছনে ঘুরে বলল, এটা কিভাবে হলো? এটা তো হওয়ার না। রাজের কথা শেষ হতেই শান্ত আহমেদ বলে উঠলেন, কেন হওয়ার না? তুমি যদি এই অসহায় মেয়েকে ছেড়ে বিয়ের আসর ছেলে পালাতে পারো, তবে সমুদ্র কেন ওই মেয়েকে বিয়ে করে আমার সম্মান বাঁচাতে পারে না? রাজের চোখ বড় বড় হয়ে গেল, মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারার দিকে ঘুরে তাকিয়ে বলল, কি এই সেই মেয়ে? শান্ত আহমেদ তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, হ্যাঁ, অবশ্যই। রাজ কিছুক্ষণ চুপ করে তারার দিকে তাকিয়ে রইল। বিষয়টা সে মোটেও মেনে নিতে পারছে না। এভাবে সে হারিয়ে ফেললো তারাকে। আজ তারা ওর থাকতো যদি না পালাতো সে। রাজ বাঁধানো গলায় বলল, বাবা, এটা ঠিক না। শান্ত আহমেদ গর্জে উঠলেন, কোনটা ঠিক না? আমি কি তোমাকে ঠকিয়েছি? পালানোর আগে যদি একটা বার মেয়ের মুখটা দেখে নিতে, তাহলে হয়তো এমন ভুলটা তুমি করতে না। আবার করতেও পারো, তোমার যা রুচি। রাজ মাথায় দিয়ে চুল টেনে বলল, আমি আসলেই ভুল করেছি বাবা। এর কি কোনো সমাধান নেই? কথাটা শেষ হতেই তারার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে ফেললো সমুদ্র। ভীষণ ভয় হচ্ছে তার। তারা অবাক হয়ে ফিসফিস করে জানতে চাইল, কি হলো? সমুদ্র অসহায় গলায় বলল, রাজ আমাকে মেরে ফেললেও আমি তোমাকে নিব না। তারা মুচকি হাসলো। সমুদ্রের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে বলল, আমি যাবো না। আপনার আমি। রাজের কথায় সায় দিয়ে শান্ত আহমেদ বললেন, সমাধান একটাই, তার কাছে গিয়ে ক্ষমা চাও তুমি। রাজ মাথা নিচু করে বলল, বাবা, আমি কি দ্বিতীয়বার তারাকে পেতে পারি না? শান্ত আহমেদ কিছু বলার আগে সমুদ্র রেগে বলে উঠল, সাহস কি করে হলো তোর এটা বলার? তারা আমার হবু বউ, সমুদ্র আহমেদের বউ। ওকে আমি পাগলের মতো ভালোবাসি। ভুলেও এই চিন্তা মাথায় আনবি না রাজ। রাজ এই প্রথম সমুদ্রের এমন রূপ দেখে ভয় পেয়ে গেল। সমুদ্রের রাগ সে আরো দেখেছে, কিন্তু এমন রাগ দেখেনি। ছেলেকে এমন করতে দেখে শান্ত আহমেদ বললেন, শান্ত হ সমুদ্র। তুই কিভাবে ভাবলি যে আমি রাজের কথা সাই দিব? তাছাড়া ও কি ক্ষমার যোগ্য নাকি? রাজ বাবার দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, কিন্তু বাবা। আর একটা কথা বললে তোর জীব আমি টেনে ছিঁড়ে নেব রাজ। আমি বড় ভাই মানি না তোকে। সমুদ্রের এমন কথা শুনে ভয় পেয়ে গেল তারা। সমুদ্রকে শান্ত করতে বলে উঠল, আরে শান্ত হন আপনি। কি শুরু করেছেন বলুন তো? আমি এখানে কারোর কথাই মানি না, না বাবার, না আপনার, না রাজ ভাইয়ার। আমার কথাই শেষ কথা। শান্ত আহমেদ তারার কথায় তাল মিলিয়ে বললেন, হ্যাঁ মা, তুই বল। তারা জোরে শ্বাস ফেলে বলতে লাগলো, আমার বিয়ে হওয়ার কথা ছিল রাজ ভাইয়ার সাথে, কিন্তু হয়নি। এখন আমার স্বামী হলেন মিস্টার আহমেদ, আর আমি ওনাকেই ভালোবাসি। আমি রাজ ভাইয়াকে এই জন্যই ধন্যবাদ দিচ্ছি, কারণ উনি না পালালে হয়তো আমি মিস্টার আহমেদকে নিজের বর হিসেবে পেতাম না। আর আল্লাহ তাআলা হয়তো ওনার সাথেই আমার জুটি মিলিয়ে রেখেছিলেন। তাই এতে রাজ ভাইয়ারও দোষ নেই, ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু তারা আর ওনার কখনোই হবে না। সবাই চুপ হয়ে গেল। সমুদ্র রাজের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তারা রাজের দিকে এক পা এগিয়ে বলল, তো আজ হঠাৎ আপনার পাপের প্রায়শ্চিত্ত করার ইচ্ছে হলো কেন? এটা তো হওয়ার নয়। কেন হবার নয় তারা? আমি কি তোমাকে ভালোবাসতে পারি না? না, পারেননি। বিকজ 4 বছর আগে গাইয়া বলে অপমান করে বাড়ি থেকে পালিয়েছেন। তবে আজ কেন এত ভালোবাসা আসছে? হ্যাঁ, রূপ দেখে বুঝি? তারা তাচ্ছিল্য মার্কার কথা শুনে রাজের চোখ মুখ কালো আধারে ঢেকে গেল। তারা মুচকি এসে বলল, আমার কথাতে আপনাকে ক্ষমা করা হচ্ছে। এখনো সময় আছে, নিজেকে শুধরে নিন। তারার থেকে ভালো মেয়ে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ। বলে উপরে চলে গেল তারা। সমুদ্র হাসতে হাসতে বলল, অসম্ভব। তারার থেকে ভালো মেয়ে তুই জীবনে পাবি না। এবারেও তোর থেকে জিতে গেলাম আমি। বলে সমুদ্র তারার পিছন পিছন চলে গেল। আর রাজ মাথা নিচু করে ভাবতে লাগলো, কিছু সোকন্ঠ মেয়ের জন্য আজ আমি খাঁটি সোনা হারালাম। আল্লাহ হয়তো এভাবেই মানুষকে শাস্তি দেন। আমি তারাকে কষ্ট দিয়েছিলাম বিয়ের আসর থেকে পালিয়ে, আর আল্লাহ আমাকে কষ্ট দিলেন তারাকে আমার থেকে কেড়ে নিয়ে। রুমে ঢুকেই তারাকে চুপচাপ বিছানায় বসে থাকতে দেখতে পেল সমুদ্র। মুচকি এসে এগিয়ে গিয়ে পাশে বসে পড়ল। তারা একবার সমুদ্রের দিকে তাকালো, তারপর বিনা বাক্য মুখ বুজে দিল সমুদ্রের বুকে। চোখ বন্ধ করে বলল, আপনাকে ছেড়ে কোথাও যাব না সমুদ্র।
তারার মুখে এই প্রথম নিজের নাম শুনে আনন্দে বিমোহিত হয়ে উঠল সমুদ্রের মন। সেই প্রথম দিনের মতোই বুকটা কাঁপতে লাগলো, ধরফর করতে লাগলো। কাঁপা কাঁপা গলায় বলল, কি বলে? তারা সমুদ্রের অবস্থাটা বুঝতে পেরে ওর মুখের দিকে তাকিয়ে বলল, আপনাকে ছেড়ে কোথাও যাব না সমুদ্র, আপনাকে আমি খুব ভালোবাসি। সমুদ্র আর কিছু না বলে তারাকে নিজের বুকের সাথে আঁকড়ে ধরল। চোখ দিয়ে গড়িয়ে পড়ল সুখের অশ্রু। কিছুক্ষণ পর সমুদ্র তারাকে বুক থেকে তুলে জিজ্ঞাসা করলো, তুমি কি রাজার কথায় ভয় পেয়ে গিয়েছিলে? না, ভয় পাবো কেন? সমুদ্র রাগে দাঁতে দাঁত চেপে বলল, ওর সাহস কত বড়, ও আমার থেকে আদরণীকে কেড়ে নিতে চায়। তারা সমুদ্রের শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, রাজ ভাইয়ারও কোনো দোষ নেই, শুধু শুধু রাগ করতে হবে না, মাফ করে দিন না। আই থিঙ্ক উনি ওনার ভুলটা বুঝতে পেরেছেন। সমুদ্র ভ্রুকুচকে বলল, এত সিওরিটি দিয়ে কিভাবে বলছো তুমি এটা? কারণ আমি আসার সময় উনি চোখে মুখে অপরাধ বোধটা দেখেছি। উনি হয়তো বুঝতে পারেনি বিষয়টা, তাই পালিয়ে গিয়েছিলেন। কিন্তু তারা শুনুন সমুদ্র, কেউ একজন অশিক্ষিত গ্রামের মেয়েকে বিয়ে করতে চাইবে না। তুমি অশিক্ষিত ছিলে না? সেটা উনি জানতেন না, ইভেন আপনিও না। আর মনে করে দেখুন, আপনি কি আমাকে বিয়ে করার জন্য নাচছিলেন? আপনিও তো আমাকে দেখেননি। সমুদ্রে চোখ মুখ কুচকে বলল, তুমি আবার খ্যাপাচ্ছ? দোষ করলে তো বলতেই হবে। সমুদ্র মুখ গোমরা করে বলল, আচ্ছা যাও, কিছু বললাম না রাজকে। টপিক চেঞ্জ করতে সমুদ্র বলে উঠল, আচ্ছা তুমি কি এখন সঙ্গীত সংস্থাতে যাবে? হ্যাঁ যাবো তো, স্টুডেন্ট আসবে। ওকে, আমি ড্রপ করে দিব, চলো। তারাও মাথা নাড়ালো, রেডি হতে চলে গেল। তারার গানের স্কুলটা এখনো খোলা হয়নি, তবে ছোট একটা সংস্থাতে কাজ করে সে। মূলত স্টুডেন্টদের গান শেখায়, এভাবে ওরও চর্চা হচ্ছে। কলেজ শেষ হলে সমুদ্র নিজের কেনা নতুন জায়গায় ওকে স্কুল খুলে দিবে। তারাও বেশ এক্সাইটেড বিষয়টা নিয়ে। প্রতিদিন এটাকে ঘিরেই নানান স্বপ্ন তার। গাড়ি চলতে চলতে হঠাৎ থেমে গেল। তারা অবাক হয়ে সমুদ্রের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো, থামালেন কেন? সমুদ্র রাগী গলায় তারাকে বাইরে তাকাতে ইশারা করলো। তারা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো তাদের থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে জেসি, আর তার পাশে একটা ছেলে। দুজনে এখনো গাড়িটাকে দেখেনি। সমুদ্র দাঁতে দাঁত চেপে বলল, এটা জেসি না? হ্যাঁ তো। ছেলেদের সাথে কথা বলাচ্ছি। বলে সমুদ্র গাড়ি থেকে নামতে গেল। হাত ধরে ফেললো তারা। যাবেন না? মানে? যাবেন না। যাবেন না মানে যাবেন না। কিন্তু কেন? কারণ ছেলেটা খারাপ নয়, ওর সাথে জেসির কথা হয় অনেক দিন ধরে, সেই 4 বছর আগে থেকে। সমুদ্র চোখ বড় বড় করে বলল, কি? তার মানে জেসি লুকিয়ে লুকিয়ে ওর সাথে দেখা করতে যেত? হ্যাঁ, কিন্তু ও ফ্রড না, আপনি যেমন ভাবছেন তেমন না। কি গ্যারান্টি আছে তোমার কথায়? বলো তো, তুমি চিনবে সব ছেলেদের? না জেনে এসব বলতে হয় না। ও যদি ফ্রড হতো তবে 4 বছর থাকতো না, কবেই চলে যেত। কিন্তু ও থেকেছে তো। কিন্তু কোনো কিন্তু না, যা হচ্ছে হতে দিন। ছেলেটার বিষয়ে আমি তানহাকে দিয়ে খবর নিয়েছি, ভালোই আছে। নতুন নতুন চাকরি পেয়েছে, ভার্সিটি টিচারশিপ। সমুদ্র কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। তারা কিছু বলতে দিল না। সমুদ্র হাত উঁচে থামিয়ে দিয়ে বলল, আমি তোমার থেকে আর কিছু শুনতে চাইছি না, প্লিজ আমাকে আমার সিদ্ধান্ত নিতে দাও। বাসায় এসে দুপধাপ পা ফেলে রুমে চলে গেল সমুদ্র। তারা একটা দীর্ঘশ্বাস ফেলে উপরে চলে গেল সমুদ্রের পিছন পিছন। রুমে ঢুকতেই দেখতে পেল সমুদ্র বারান্দায় দাঁড়িয়ে আছে। তারা এগিয়ে গিয়ে সমুদ্রের সামনে দাঁড়িয়ে পড়ল। সমুদ্র কিছু বলছে না, শুধু চুপচাপ ভ্রু কুঁচকে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তারা সমুদ্রের দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলল, কি হলো, কিছু বলছেন না কেন, এমন চুপ যে? পরপর 3টা প্রশ্নের একটারও জবাব দিল না সমুদ্র, বরং ভ্রু কুঁচকে গ্রিলের বাইরে তাকিয়ে রইল। তা দেখে তারা বলল, আপনি কি জেসির বিষয়টা নিয়ে আপসেট? রাগ করেছেন? এবার সমুদ্র তারার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, রাগার মতো বিষয় হলে রাখবো না তো কি করব? তারা মাথা নিচু করে ফেলল। ওর মনে হচ্ছে যে সমুদ্র হয়তো ওর কাজে রাগ করেছে। সমুদ্রের বোন, তাই সমুদ্রের এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তারার উচিত হয়নি এমন করার। কথাটা ভেবেই তারা বলে উঠল, সরি, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি আমার কাজে রেগে যাবেন। সমুদ্রকে আগের মতোই থাকতে দেখে তারা মাথা নিচু করে ফেলল। আস্তে করে বলল, আসলে আমার নিজ থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। তাছাড়া আপনার বোনের ভালো তো আপনিই বুঝবেন, আমি তো আর বুঝবো না। মাতব্বরি করাটা একদম উচিত হয়নি আমার। এবার সমুদ্র তারার দিকে অবাক হয়ে তাকালো। তারা মাথা নিচু করে আছে। তা দেখে সমুদ্র ভাবতে লাগলো,
এই মেয়ে তো আমার কথার উল্টোটা বুঝেছে। বয়স বাড়লে কি হবে, এখনো সে অবুঝের মতোই করছে। আমি বললাম কি আর সে বুঝলো কি? তারার সমুদ্রের চুপ থাকা দেখে আরো বেশি কষ্ট লাগতে শুরু হলো। সে কি তবে সমুদ্রকে বেশি রাগিয়ে দিল? তারা সমুদ্রের দিকে তাকিয়ে কাঁদো গলায় বলল। আমি আসলে বুঝতে পারিনি। সমুদ্র হকচকিয়ে গেল। তারাকে বুকে জড়িয়ে হাসতে হাসতে বলল। এইটুকুতে কাঁদতে হয়? ছিচকার জন্য কোথাকার। তারা কান্নাটা আটকে গেলেও অপরাধ বোধটা যাচ্ছে না। মন খারাপ করে বলল। আপনি তো রাগ করলেন, আমি তো অপরাধ করেছি। করেছই তো। তুমি কি আমাকে সবটা বলেছিলে? একা একাই সব করলে। আমাকে নিলে কি হতো? তারা বুক থেকে মাথা তুলে অবাক হয়ে তাকিয়ে রইল সমুদ্রের দিকে। তারপর চোখ বড় বড় করে বলল। আপনাকে বলে আপনি রাখতেন না? সমুদ্র নিজের নখগুলো পরখ করতে করতে বলল। রাগ আর কি আছে? তুমি কি আমাকে বুড়ো ভাবো নাকি যে নিরামিষদের মতো করব? এই বয়সে প্রেম করতেই পারে, আমি করিনি বলে কেউ করবে না? আপনি করেননি? না, এসব আমার ভালো লাগে না। আর প্রেম করলে তোমাকে কিভাবে পেতাম বলো তো বউ? তারা হেসে ফেলল। সমুদ্র তারার দিকে ঝুঁকে বলল। আমি কিন্তু বুড়ো নই, ছোট্ট তারা আনার জন্য প্রস্তুত। তারা বিস্মিত হয়ে শুধালো। ছোট্ট তারা? হ্যাঁ, ছোট্ট তারা। আমাদের ছোট্ট তারা হবে তো। তারা কিছুক্ষণের জন্য ঘরে চলে গেল। কেমন একটা ভালো লাগার মতো হাসি চলে এলো ঠোঁটে। খুব কি খারাপ হবে যদি ওরও একটা বেবি থাকে, ওকে মা বলে ডাকে? ওর খুব ইচ্ছে করছে ডাকটা শোনা। ইস, কতই না মধুর সেই ডাক। সমুদ্রের কথায় ভাবনায় ছেদ পড়ল তারার। সমুদ্র হালকা হেসে বলল। আমি এখনো প্রস্তুত নাও। আচ্ছা বাদ দাও, আমি নিচ থেকে আসছি। তারা মাথা নাড়ালো। সমুদ্র তারার মাথায় হাত বুলিয়ে নিচে চলে গেল। তারাও মুচকি হেসে আবারও বাচ্চার চিন্তায় মশগুল হয়ে পড়ল। আলমারির কাপড়গুলো গোছাতে গিয়ে হঠাৎ একটা প্যাকেট পেল তারা। অবাক হয়ে তাকিয়ে রইল প্যাকেটটার দিকে। অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে এলো। শাড়ির প্যাকেট। সোফায় বসে টিভি দেখছিল সমুদ্র। শান্ত আহমেদ ঘরে ঘুমিয়ে পড়েছেন। একটু অসুস্থ থাকায় ডক্টর তাকে তাড়াতাড়ি ঘুমাতে বলেছেন। আর জেসি বাসায় ফিরেছে অনেক আগে। সমুদ্রের সাথে দেখা করে নিজের রুমে পড়তে ব্যস্ত। সমুদ্র জেসির বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন করেনি। তারা যখন বলেছে ভালো, তবে ভালোই। কথাগুলো ভাবছিল আর টিভি চ্যানেল ঘোরাচ্ছিল সমুদ্র। রাত তখন 10টা। হঠাৎ কেউ সমুদ্রর পাশে এসে বসলো। সমুদ্র ভাবলো এটা তারা হয়তো, তাই চ্যানেলের দিকে চোখ রেখেই বলল। তারা মাথা ব্যথা করছে। কথাটা বলে চুপ করে বসে রইল সমুদ্র। এখনই হয়তো তারা বলবে, তাহলে টিভি দেখছেন কেন? মাথা ব্যথা বাড়াতে? ঘুমাবেন, চলুন। নয়তো মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে, রাত জাগলে তো মাথা ব্যথা করবেই, ঘুমাবেন, চলুন। কিন্তু এমন কোনো জবাবই এলো না। অবাক হলো সমুদ্র। টিভি থেকে চোখ সরিয়ে পাশে তাকাতেই রাজকে দেখতে পেল। চোখ মুখ শক্ত হয়ে গেল তার। একটু দূরে সরে বসে বলল, তুই এখানে? রাজ আস্তে করে বলল। কেন বাঁচতে পারি না? সমুদ্র কিছু বলল না। টিভি অফ করে উঠে যেতে নিলে রাজ হাতটা ধরে ফেলল। অসহায় গলায় বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। আর শোনার ইচ্ছে বা সময় কোনোটাই নেই। তুই আমার ছোট ভাই সমুদ্র, আমাকে একটু হলেও সম্মান করিস, সেটা আমি জানি। এই সম্মানের দোহাই লাগে, একটু শোন। সমুদ্র দাঁড়িয়ে পড়ল। অন্যদিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, বলো কি বলবে? রাজ দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো। আসলে তুই তো জানিস যে আমি গ্রাম পছন্দ করতাম না, আর পুরনো জিনিসে আমার অ্যালার্জি বলতে পারিস। আমি আনস্মার্ট জিনিস কখনোই পছন্দ করি না। এসব বন্ধুদের মাঝে থেকেই হয়ে গেছিল। ওরাই বলতো আমায় স্মার্ট হ, আনস্মার্ট জিনিসগুলোকে বাইরে ছুঁড়ে মার। তো এসব মেনেই আমি কেমন যেন হয়ে গেছিলাম, বকে গিয়েছিলাম। তাই একজন গ্রামের মেয়ের সাথে বিয়েটা মেনে নিতে পারছিলাম না। তবু আমার বাবার উপর ভরসা ছিল, তাই আমি বিয়েতে রাজি হই। কিন্তু হঠাৎ আমার এক বন্ধু আমাকে কল করে পালানোর বুদ্ধি দেয়, আর আরও অনেক কথা বলতে থাকে যে আমি এই মেয়েকে বিয়ে করলে ক্লাবে ডিস্কে যেতে পারবো না, সবাই আমার মজা নিবে। এভাবে কথা জলে ফাঁসিয়ে নেয়। তাই আমি ওই দিন পালিয়ে গিয়েছিলাম, নয়তো যেতাম না ভাই। সমুদ্র রাজের দিকে একবার তাকিয়ে বলল, এজন্যই দেখে শুনে বন্ধু বানাতে হয়। ও যদি তোর ভালো চাইতো তবে তোকে বাবার কথা মানতে বলতো, কিন্তু না, ও তোকে পালাতে বললো। হ্যাঁ সেটাই। পরে ওর কথা মতো লন্ডনে গিয়ে ওকে আর পাইনি আমি। হাতে যা টাকা ছিল তাই দিয়ে একটা বাড়িতে ভাড়া থাকতাম। ওখানে ক্লাবে একটা মেয়ের সাথে পরিচয় হয়, আর ও আমাকে পছন্দ করতে লাগে। ও বাংলাদেশেরই ছিল এবং ও আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়। আমিও রাজি হয়ে যাই, কারণ আমার কাছে তখন টাকা পয়সা ছিল না। আমাকে সাহায্য করতে পারত।
তাই আমিও রাজি হয়ে যাই। আর ওর সাথে এতদিন লিভ টুগেদারে ছিলাম। আজ ওকে এটা বলে এসেছি যে আমি বাসা থেকে পারমিশন নিতে আসছি ওকে বিয়ে করার জন্য। সমুদ্রের মনটা একটু গড়ল, নরম গলায় বলল, তো আমার কাছে কি চাস? কিছু না, শুধু ক্ষমা চাইবো। আমাকে মাফ করে দে ভাই। আমি তারার রূপ দেখে ওকে আবারও পাওয়ার মতো কথাটা বলে ফেলেছি। আমার উচিত হয়নি, কারণ ও আমার ছোট ভাইয়ের বউ। তাদের কাছেও ক্ষমা চাইবো আমি আগামীকাল। আচ্ছা ঠিক আছে। রাজ এবার কেঁদেই দিল। সমুদ্রের হাত ধরে বলতে লাগলো, আমি খুব সরি রে ভাই, তোকে খুব কষ্ট দিয়েছি। তার আগেও কতগুলো কথা শোনালাম বাগানে ওর রূপ নিয়ে। আসলে তুই এত সুন্দর একজনকে পেয়ে গেলি আর আমি বিয়েও হারালাম। বিষয়টা মানতে পারছিলাম না। ছোটবেলা থেকে সব এত সহজে পেয়ে পেয়ে আমি বখাটে হয়ে গেছি রে। আমাকে মাফ করে দে। সমুদ্রের চোখেও পানি চলে এলো। মানছি রাজ ভুল করেছে, কিন্তু ওর ভুলের জন্য মাফ হতে চেয়েছে। আর রাজের চোখে স্পষ্ট অপরাধ বোধ দেখতে পারছে সমুদ্র। সমুদ্র রাজকে জড়িয়ে ধরে বলল, আমি সরি ভাই, তোকে অনেক কথা শুনেছি, আমাকে ক্ষমা করে দে। আর তোর জন্যই তো আমি তারাকে পেলাম। তুই না পালালে কি পেতাম বলতো? তুই না পালালে কি পেতাম বলতো? তার জন্য তোকে ধন্যবাদ। রাজ মুচকি হাসলো। সমুদ্রের কাঁধে হাত রেখে বলল, সবসময় সুখে থাক। সমুদ্র মুচকি হেসে বলল, এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো ভাই। না। কেন? কারণ আমি পরশু লন্ডন ব্যাক করছি। কিন্তু কেন? কারণ এখানে এসে আমি উপলব্ধি করেছি যে আমি নীলাকে ভালোবেসে ফেলেছি। 3 বছর একসাথে ছিলাম তো দুজনে, তাই ওকেই বিয়ে করব। আগামীকাল বাবার থেকে ক্ষমা চেয়ে পারমিশনটা নিব। সমুদ্র হালকা হেসে সায় দিল, তারপর বলল, আমি লিনার সাথে কথা বলবো, ওকে বাংলাদেশ আনার ব্যবস্থা করব। দরজা খুলে রুমে প্রবেশ করতে একটা মিষ্টি গন্ধ এসে লাগলো সমুদ্রের নাকে। চোখ বন্ধ করে গন্ধটা নিল সমুদ্র। তারপর আস্তে আস্তে চোখ খুলতেই দেখতে পেল সারা ঘরে মোমবাতি দিয়ে সাজানো আর অন্ধকার। সমুদ্র কিছুটা অবাক হলো। লোডশেডিং তো হয়নি, কে সাজালো এমন করে? অবশ্য সুন্দর হয়েছে, কিন্তু সাজালোটাকে? এত ভাবনার মাঝে হঠাৎ একটা ভাবনা এলো যে তারা কোথায়। কথাটা ভেবে সমুদ্র ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। তারপর এক পা করে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। ওখানেও নেই। সারা ঘর খুঁজে না পেয়ে বারান্দায় চলে গেল সমুদ্র। সাথে সাথে একটা ধাক্কা খেলো যেন। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। অস্ফুট স্বরে বলে উঠল, এই মেয়ে তো দেখছে আমাকে বাঁচতেই দিবে না। তারা অন্ধকার বারান্দায় দোলনায় বসে আছে। সামনে থাকা দুপাশে 2টা টি টেবিলে মোমবাতি জ্বালানো, আর তারার হাতে রয়েছে একটা মোমবাতি, যা দিয়ে সে লাস্ট মোমবাতিগুলোকে জ্বালাচ্ছে। সমুদ্রের আসার সংকেত পেয়ে তারা মুচকি হেসে মোমবাতির দিকে তাকিয়েই বলল, আসুন না সমুদ্র। সমুদ্র কেঁপে উঠল। তারার দিকে এগুতে এগুতে বলল, এসব কি তারা? তারা লাজুক হাসলো, কিছু বলল না। সমুদ্র তারার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। মোমবাতির আলোতে তারার মুখটা উজ্জ্বল হয়ে গেল। সমুদ্র ঢোক গিলল। এই রূপ সে সামলাবে কিভাবে? তারা লাস্ট মোমবাতিটা জ্বালিয়ে শেষ করে বলল, সারপ্রাইজ দিলাম, কেমন লাগলো? সমুদ্র অবাক হয়ে তারার দিকে তাকিয়ে রইল। তারা মোমবাতিটা রেখে দিল। সমুদ্রের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। বুকে এসে লাগলো যেন সমুদ্রের। তারা হেসেই বলল, শাড়িটা আমার পছন্দ হয়েছে। সমুদ্র এবার শাড়িটার দিকে তাকালো। এটা তো সেই শাড়িটাই যেটা তারার জন্য কিনে এনেছিল সমুদ্র, তাও 3 বছর আগে। রেখে দিয়েছিল যেন তারাকে গিফট দিতে পারে, কিন্তু সুযোগের অভাবে দেওয়া হয়নি। আজ এই শাড়িটা তারা পরবে তা ভাবতেও পারেনি সমুদ্র। তারা হালকা মিষ্টি রঙের শাড়ির আঁচলটা নাড়িয়ে দেখিয়ে বলল, কালারটা অনেক সুন্দর, কিন্তু একটু পাতলা। বলেই জোরপূর্বক হাসলো তারা। সমুদ্র হেসে ফেললো। তারার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, তোমার থেকে সুন্দর না? লজ্জায় গাল লাল টুকটুকে হয়ে গেল তারার। দাঁত বের করে হেসে বলল, শাড়িটা আমার থেকেও সুন্দর। হঠাৎ পড়লে যে? বাড়ি গোছাতে গিয়ে শাড়িটা পেলাম, আমার খুব ভালো লাগলো। উপরে আমার নামটা লেখা ছিল, তাই ভাবলাম আমার জন্য এনেছেন, এই জন্যই তো পরে নিলাম। তাহলে ঘর সাজালে যে? আমার অবুঝ তারাটা এত বুঝদার কবে হলো? আরে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আপনি আমাকে শাড়িটা দিলেন যে, তাই আমিও আপনাকে সারপ্রাইজ দিলাম। কেমন লাগলো? সমুদ্র তারার গালে হাত রেখে বলল, খুব ভালো লেগেছে বউ। তুমি আমার জন্য যতটুকু করেছো আলহামদুলিল্লাহ। আমার কাছে তুমি আছো, এটাই অনেক, আর কিছু লাগে না আমার। তারা বেশ খুশি হলো। সমুদ্রের হাত ধরে উঠে দাঁড়ালো।
ঠিক তখনই বারান্দা থেকে বৃষ্টির ফোঁটা উড়ে আসতে লাগলো তারা আর সমুদ্র চোখে মুখে। বাতাসে তারার খোপা করা চুলগুলো খুলে গেল। সমুদ্রের মুখে উড়ে আসতে লাগলো চুলগুলো, ছুঁয়ে দিতে লাগলো সমুদ্রের মুখটাকে। সমুদ্র এগিয়ে গিয়ে তারার চুলে নাক ডুবিয়ে গন্ধ নিতে লাগলো। কেঁপে উঠলো তারা, চোখ বন্ধ করে ফেললো। সমুদ্র ঘ্রাণ নিতে নিতে বলল, তুমি কি জানো কতদিনের লোভ আমার তোমার এই লোক এসে? তারা কিছু বলছে না। সমুদ্রের নাক চুল ভেদ করে তারার কোমল ঘাড়ে গিয়ে ঠেকলো। শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। তারা দুহাতে দুপাশের শাড়ি আঁকড়ে ধরলো। সমুদ্র তারার ঘাড়ে নাক ঠেকিয়ে বলল, তুমি যখন গোসল সেরে চুলগুলো একপাশে নিয়ে ঝাড়তে থাকো তখন অদ্ভুত এক স্নিগ্ধতা কাজ করে তোমার মাঝে। তোমার চুলের লুকানো ঘ্রাণটা বেরিয়ে আসে, সাদা ঘাড়টা স্পর্শ হয়, সাদা ঘাড়টা স্পষ্ট হয়। মনে হয় নিজেকে সেখানে সঁপে দিই, হারিয়ে যায় তোমার মায়ায়। তারা চুপচাপ সমুদ্রের কথাগুলো শুনছে। সমুদ্র এবার একটা হাত নিয়ে তারার উদর স্পর্শ করলো। তারার শাড়িটা আরেকটু চেপে ধরলো। সমুদ্র ঘোর লাগা গলায় বলল, আমাকে এভাবে পাগল না করলে হতো না? সমুদ্র কিছু না বলে তারাকে নিজের দিকে ঘোরালো। তারা গোল গোল চোখ করে সমুদ্রের দিকে তাকিয়ে রইল। সমুদ্র তারার চুলগুলো সামনে আনলো, হাত বুলিয়ে অসহায় গলায় বলল, তোমার চুলগুলোকে আজও আটকে রাখবে? দেখো না আমার কাছে আসতে চাইছে। তারা অবাক হয়ে গেল, নিজের অজান্তেই বলল, না না, রাখবো না। সমুদ্র হেসে তারা চুলগুলোতে হাত বুলাতে লাগলো। চুলের পেছনে হাত নিয়ে ঘাড়ে রাখলো। তারা ঠোঁট জোড়া উঁচু করে গভীর চুম্বন করলো। চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল তারার। নতুন এক অনুভূতি। সমুদ্র পরপর 3টা চুমু খেয়ে তারার অধৈর্যরা আঁকড়ে ধরলো। কিছুক্ষণ পর তারার অধৈর্যরা ছেড়ে দিল সমুদ্র। কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেললো। তারা জোরে জোরে শ্বাস নিচ্ছে। সমুদ্র চোখ বন্ধ করেই বলল, তুমি কি জানো কতদিনের লোভ আমার এই তোমার ঠোঁট জোড়ায়? কতটা লোভ লাগে না দেখলে। বিশেষ করে তুমি যখন বকবক করো তখন মনে হয় কামড়ে কুমড়ে খেয়ে ফেলি। লজ্জায় গাল লাল হতে শুরু করলো তারার। কান গরম হয়ে যাচ্ছে। সমুদ্র তারার গালে হাত দিয়ে বলল, আর এই গালগুলো মনে হয় টানতে থাকি। বলেই তারার গাল টেনে দিল সমুদ্র। তারা লজ্জায় মাথা নামিয়ে ফেললো। সমুদ্র মুচকি হেসে বলল, যখন লজ্জা পাও তখন এই গালগুলো লাল টুকটুকে হয়ে যায়, তখন মন চায় খেয়ে ফেলি। তারা দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললো। নিঃশব্দে হাসলো সমুদ্র। তারপর বলল, হাতে সরো তো, দেখি আমার লাল টুকটুকে হাতুড়িকে কেমন লাগছে। তারা হাতের পেছনে থেকেই নাবোধক মাথা নাড়ালো। সমুদ্র বাঁকা হেসে নিজের থেকে তারার হাতটা সরিয়ে দিল। তারা চোখ বন্ধ করে আছে। সমুদ্র নিচে হাঁটু গেড়ে বসে পড়ল। তারার হাত ধরে বলল, যতদিন তুমি আমার জীবনে আছো বেঁচে থাকার জন্য অন্য কোনো কারণের দরকার নাই আমার। তুমি আমার জীবন, ভালোবাসা, আমার নিয়তি। আমি তোমার উজ্জ্বল সূর্য হতে চাই, আর তুমি আমার ঝকমকে তারা। তোমার আকাশের চাঁদও আমি হতে চাই। তোর প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে নিজেকে অনুভব করতে চাই আমি। তুমি অপরূপ সুন্দরী, তুলনাহীন ভালো মন তোমার। আমি রূপের প্রেমে পড়তেই পারতাম, তোমার রূপে প্রেমে পড়ার মতো, তোমার রূপ প্রেমে পড়ার মতোই। তবে আমি প্রেমে পড়েছি তোমার মনের। তোমার মনের শুদ্ধতা আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে চলেছে কেবল। তোমার প্রেমের শুদ্ধ অনলেই পড়তে চাই সারাটা জীবন। সুযোগ দিয়েও মনের ঘরের বাসিন্দা হতে মন সুন্দরী। ভালোবাসা বলতে আমি জানি এক ধরনের আকর্ষণ, যাকে সে নিজের সুখে দুঃখে কাছে রাখতে চায়। আমি যখন এমন কাউকে ভাবি, শুধু তোমার ছবি ভেসে ওঠে হৃদয়ে। গভীর রাতে রোজ ভেঙে যায়, তোমার মুখটা ভেসে ওঠে চোখের আঙিনায়। মন জুড়ে বসে থাকো তুমি, অপরূপা সুন্দরী। এক একটা দিন যায় আমি তোমার দিকে পতিত হই একটু একটু করে। তোমার মাঝে হারিয়ে ফেলছি নিজেকে, নিজেকে শূন্য করে দিয়ে কিনছি তোমার স্বপ্ন। প্রতিদিন মাঝরাতে আমার বুকে থাকা তোমার মুখটা দেখি। দেখতে দেখতে রাত পার হয়ে যায়। জিজ্ঞেস করেছিল না কেন সকালে তাড়াতাড়ি উঠতে পারি না? এটাই সেই কারণ আদরেনি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম বউ সাজে, সেই বাচ্চা বাচ্চা মুখ, বাচ্চা বাচ্চা কথা, তোমার ভীতু চোখ, তোমার অভিমান, সেদিনই জেনেছিলাম তুমি আমার। সময়ের বোবা টানেলের লম্বা পথ পেরিয়ে আজ এসে দাঁড়িয়েছি তোমার সামনে। আজ আমার সমস্তটা জুড়েই শুধু তোমার বসবাস। ভালোবেসে গ্রহণ করো এই অধমে। তোমার জন্যই দেওয়ানা রয়ে যাবে এই দিল আজীবন। বলো আদরেনি, আজ তোমার মাঝে হারিয়ে যাওয়ার অধিকার দিবে আমাকে? তারার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। মুচকি হেসে সায় দিল সমুদ্রের কথায়। হাতে হাত রেখে বলল, ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই। যদি কাউকে দেখার জন্য বারবার মন আনচান করার নাম ভালোবাসা হয়, তবে আমি আপনাকে ভালোবাসি।
যদি শয়নে স্বপনে তাকে নিয়ে হৃদয় মাঝে ছবি আঁকানোর নাম ভালোবাসা হয়, তবে আমি আপনাকে ভালোবাসি। যদি অনুমতি দিন, সারা জীবন ভালোবাসতে চাই। এই পৃথিবীতে কেউ অসুন্দর না, সৌন্দর্য মানুষের চোখে লুকিয়ে থাকে। আর যখন কারো চোখে আপনি সুন্দর হবেন, তখন আপনিও বুঝবেন যে আপনিও সুন্দর। রাজার যেমন রাজ্য আছে, আমার আছেন আপনি। আপনি সাথে থাকলে নিজেকে সেফ মনে হয়। অন্য কারো বুকে নিজেকে এতটা সেফ লাগে না যতটা আপনার বুকে লাগে। আপনার বুকে শুয়ে এক অজানা প্রশান্তি পাই আমি। আপনাকে ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব। প্লিজ সবসময় আমার সাথে থাকবেন, ভালোবাসবেন। বলেই সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ল তারা। সমুদ্র তার উত্তর পেয়ে গেছে। মুচকি হেসে তারাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল সে। তারা কিছু না বলে সমুদ্রের স্পর্শগুলো অনুভব করছে, সমুদ্রের ডাকে সাড়া দিচ্ছে। সমুদ্র আঁচল সরিয়ে বুকে মুখ গুজতেই কেঁপে উঠল তারা। চোখ খিচে বন্ধ করে নিল। সমুদ্র আস্তে আস্তে বুক থেকে সরে গলায় মুখ ডুবিয়ে দিল। ধীরে ধীরে ভালোবাসায় মাতাতে লাগলো তারাকে। তার আদরিনীকে ভালোবাসায় মাতিয়ে হারিয়ে যেতে লাগলো সুখের সীমানায়। আজ 3 বছর তপস্যার ফল পাচ্ছে সমুদ্র। তারাকে নিজের করে পাচ্ছে। তারাও নিজের ভালোবাসার কাছে নিজেকে সঁপে দিচ্ছে। দুজনেই হারিয়ে যাচ্ছে ভালোবাসার অসীম সাগরে। সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে গেল তারার। চোখ খুলে বুকে ভারী কিছু অনুভব করলো সে। নিচে তাকাতেই সমুদ্রকে দেখতে পেল। খুব নিশ্চিন্তে তারার বুকে শায়িত হয়ে ঘুমাচ্ছে সে। মুচকি হাসলো তারা। সমুদ্রের চুলে হাত বুলিয়ে বলল, সমুদ্র প্লিজ উঠুন। এই সামান্যটাকে মোটেও উঠল না সমুদ্র। ডাকটা কানে পৌঁছেছে কিনা সন্দেহ। তারার কেন যেন প্রচন্ড লজ্জা হচ্ছে। এমন পরিস্থিতিতে কখনো পড়েনি সে। এই মুহূর্তে তাকে ওয়াশরুমে যেতে হবে। এদিকে সমুদ্র তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে নিজের শরীরের প্রতিটা ভাঁজের সাথে মিশিয়ে রেখেছে। সমুদ্রকে সরাতে তারা আরেকটু জোরে ডাকলো, মিস্টার আহমেদ প্লিজ উঠুন। এই যে মিস্টার আহমেদ, আমি ওয়াশরুমে যাব, বেলা হচ্ছে। সমুদ্র ভ্রু কুঁচকে গেল। মুগ্ধ চোখে সেদিকে তাকিয়ে রইল তারা। সমুদ্রের মাথায় হাত বুলিয়ে ডাকলো, এই বর। সমুদ্র এবার আস্তে আস্তে চোখ খুলল। তারার বুকে থুতনি ঠেকিয়ে তারার মুখের দিকে তাকিয়ে ঘুম ঘুম গলায় শুধালো, কি হয়েছে বউ? আপনি উঠুন, আমার কেমন যেন লাগছে, ওয়াশরুমে যাব। অস্থির হয়ে গেল সমুদ্র। তারার কপাল স্পর্শ করে বলল, কেমন লাগছে? ঠিক আছে তো? ঠিক আছে, শুধু শাওয়ার নেব, সরুন না। সমুদ্র স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর আবারও তারার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলল। তারা অবাক হয়ে বলল, এটা কি হলো? ঘুমাবো, ডোন্ট ডিস্টার্ব মি। বললেই হলো, কত বেলা হয়েছে, আমাকে সবার জন্য নাস্তা বানাতে হবে। তোমার এত পাকনামি করতে হবে না, আমাকে জড়িয়ে ঘুমিয়ে ধরে থাকো। ধ্যাত, কি ধ্যাত? হ্যাঁ, তুমি জানো আমার কত ভালো লাগছে এভাবে ঘুমাবো প্রতিদিন। তার আর দিন শেষ, সমুদ্রের বাংলাদেশ। ফাও আলাপ, উঠুন বলছি। হুম, আমি আমার আদরিনীকে ছাড়া যাব না, সরবো না। তুমি শুধু আমার আদরিনী। তারা হেসে ফেলল। সমুদ্রের মাথায় টোকা দিয়ে বলল, জানি আমি আপনার আদরিনী, আমি অভ্যস্ত হয়ে গেছি ডাক্তার, আরেকবার ডাকবেন। সমুদ্র বুক থেকে মুখ তুলে তারার মুখের দিকে তাকালো। মুচকি হেসে বলল, প্রশান্তিময় হাসি দিল তারা। আজও সে প্রথম দিনের মতোই শান্তি লাগছে এই ডাকটায়। সমুদ্র আর অপেক্ষা না করে আবারও মুখ গুজে দিল তারার গলদেশে। হারিয়ে গেল এক অজানা অনুভূতিতে। ভালোবাসায় হারিয়ে দিতে লাগলো তার আদরিনীকে। তারাও মারতে মারতে একসময় সায় দিতে লাগলো সমুদ্রের ভালোবাসায়। এভাবেই বেঁচে থাকুক প্রত্যেকটা ভালোবাসা। সমুদ্র তারার ভালোবাসাও বেঁচে থাকুক প্রত্যেকটা জুটির মতো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।